প্রতিবাদী দেশ পাকিস্তানে কড়া প্রত্যাঘাত চালিয়েছে ভারত। ভারত একটি রেসপন্সিবল দেশ, দায়িত্ববান দেশ, তারা জানে শান্তি কিভাবে বজায় রাখতে হয়, কিন্তু ভারতের ওপর আক্রমণ হলে প্রত্যাঘাত হবে। এবং প্রধানমন্ত্রীর এই মুহূর্তের কড়া বার্তা, ওদিক থেকে গুলি চললে এদিক থেকে গোলা চলবে। বড় ব্রেকিং, বিগ ব্রেকিং প্রধানমন্ত্রীর বার্তা। নরেন্দ্র মোদী বলছেন যদি ওপার থেকে গুলি চলে আমাদের সেনাবাহিনী গোলা চালাবে। সেনাবাহিনীকে বার্তা মোদীর, পাকিস্তানকে চরম বার্তা। কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে বিগ ব্রেকিং। ওদিক থেকে গুলি চালালে আমরা গোলা চালাবো, ওদিক থেকে গুলি হলে এদিক থেকে গোলা, ওদিক থেকে এক হলে এদিক থেকে 10। প্রধানমন্ত্রী মোদীর বার্তায় কাঁপছে পাকিস্তান। এই মুহূর্তের বিগ ব্রেকিং, মধ্যস্থতাকারী হিসেবে কাউকে চাই না। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কোনো মধ্যস্থতাকারী নয়, কোনো আমেরিকা নয়, কোনো ট্রাম্প নয়, কোনো দেশ নয়, শুধু ভারত এবং তারই সঙ্গে কিশলয়ের অগ্নিবাণে আরো বড় ব্রেকিং। এই মুহূর্তের সবচেয়ে বড় টকিং পয়েন্ট, কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর না ফেরালে কথা নয়, সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অংশ কাশ্মীর পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। প্রধানমন্ত্রী বলছেন যে ওটা না ফেরালে কোনো কথা নয়। অর্থাৎ প্রধানমন্ত্রী বার্তা দিয়ে দিলেন, কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং। প্রধানমন্ত্রী বার্তা দিয়ে দিলেন কাশ্মীর ফেরাতেই হবে, আর কোনো পথ নেই। সরাসরি যাব সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের কাছে। ময়ূক, এর চেয়ে বড় বার্তা আর হতে পারে না। 1 নম্বর, গুলি চললে গোলা চলবে। 2 নম্বর, কাশ্মীর না ফেরালে কথা নয়। 3 নম্বর, কোনো মধ্যস্থতা নয়, শুধু ভারত আর ভারত, সব ভারত ডিসাইড করবে, বাইরের কেউ নয়। ময়ূক, আসলে ইংলিশে একটা শব্দ আছে নো ইফ নো বাট, হিন্দিতে একটা কথা বলে কিন্তু পরন্তু নেই। বাংলাতে কোনো মিনমিন করে নয়, একদম চোখে চোখ রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন যে আমি কথাটা কি নিয়ে বলবো, আমার আলোচনা করার কিছু নেই। ভারত সরকার কি নিয়ে কথা বলবে? করাচি বেকারি নিয়ে কথা বলবে, করাচি বিস্কুট নিয়ে কথা বলবে, ইসলামাবাদের ক্রিকেটার নিয়ে কথা বলবে? কোনো কিছু নিয়ে কথা বলার নেই। একটাই বিষয় যেটার নিষ্পত্তি প্রয়োজন, তা হলো পাক অধিকৃত কাশ্মীর। পাক অধিকৃত কাশ্মীর আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। পাক অধিকৃত কাশ্মীরকে এই মুহূর্তে যেভাবে জবরদখল করে রেখে দিয়েছে পাকিস্তান, সেটা দ্রুত খালি করাতে হবে। পাকিস্তানের সরকারকে এই মুহূর্তে দায়িত্ব নিতে হবে। পাকিস্তানের মানুষ, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের যে জায়গাগুলোতে পাকিস্তানের মানুষেরা রয়েছেন তাদেরকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। কারণ পাক অধিকৃত কাশ্মীরের যারা নাগরিক বা বাসিন্দারা রয়েছেন তারা আমাদের, তারা কাশ্মীরি মানে তারা ভারতীয়। তাদের পাসপোর্ট দেওয়া হবে, তাদেরকে ভিসা দেওয়া হবে, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং তার পাশাপাশি পাক সেনাবাহিনীর যারা যারা সদস্য রয়েছেন তাদেরকে পাক অধিকৃত কাশ্মীর খালি করতে হবে। খুব বড় স্টেটমেন্ট এই মুহূর্তে। এর থেকে বড় কূটনৈতিক স্ট্যান্ড পয়েন্ট বোধহয় ক্লিয়ার করা এর কোনো নজির বোধহয় আমি দেখতে পাচ্ছি না। তার কারণ অনেকেই কালকের পর থেকে বলছিলেন যে ভারত কি নিজের অবস্থান যে একটু স্ল্যান্ট চেঞ্জ করলো। তার কারণ আমরা নেহেরুভিয়ান যে অর্থনীতি এবং নেহেরুভিয়ান যে ডিপ্লোমেসি, সেটা আমরা দেখতাম যে আমরা সাধারণত কাউকে কোনো ধরনের কাউকে বন্ধু বেশি বা শত্রু বেশি মনে করবো না, আমরা ইকুইডিস্টেন্ট একটা রিলেশনশিপ মেনটেন করব। সেটা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ও আমরা দেখেছি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করের কথায় আমরা ইকুইডিস্টেন্ট রিলেশন মেনটেন করব, কিন্তু আমরা নিজেদের বন্ধুত্বের যে বার্তা সেই বার্তাও দেব। আমরা বরঞ্চ একথা বলবো যে আমরা সারা পৃথিবীর বন্ধু, আমরা কারোর শত্রু নই। উই আর ফ্রেন্ডস অফ অল সিজন, উই আর ফ্রেন্ডস অফ অল ব্রাদার। এই বার্তা দিয়ে আমরা মধ্যপ্রাচ্যের যারা রয়েছেন তাদেরও বন্ধু, মধ্যপ্রাচ্যের যারা যে দেশগুলো রয়েছে তাদেরও বন্ধু, এবং তার পাশাপাশি যে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি রয়েছে তাদেরও বন্ধু। আমরা কারোর মিডিয়েশন বা মধ্যস্থতা চাই না। কিশলয়, একেবারে ময়ূক, যেমনটা ময়ূক জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ ময়ূক। সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ছিলেন সরাসরি, যেমনটা জানাচ্ছিলেন কোনো মধ্যস্থতা নয় স্যার, কোনো ট্রাম্প নয়, কোনো অন্য দেশের কেউ নয়, ভারত, শুধু ভারত। ভারত ঠিক করবে কি নিয়ে আলোচনা হবে, ভারত ঠিক করবে কাশ্মীর ভারতের ফেরত চাই, এই নিয়ে কোনো আলোচনা হতে পারে না স্যার। আর পাকিস্তান
আর পাকিস্তানের কিছু বন্ধু যারা বাংলাদেশে বসে সারাদিন ফেসবুক আর এক্স হ্যান্ডেলে পোস্ট করে যুদ্ধ জয় করার চেষ্টা করছে, তাদের মুখের ওপর এই মুহূর্তে যে বার্তা দিচ্ছে ভারত তা হলো তোদের শক্তি অনেকটা কম। যে শক্তি কম সেরকমভাবেই থাকো তোমরা, আমরা তোমাদের খেয়াল রাখবো। কিন্তু যদিও পার থেকে একটা গুলি চলে, যদিও পার থেকে একটা গুলি চলে, এপার থেকে গোলা চলবে, ওই দিকটা ফ্ল্যাট হয়ে যাবে। কেন করছেন স্যার? করবেন না। প্রধানমন্ত্রীর সরাসরি বার্তা একবার শুনবো, মনে করব প্রধানমন্ত্রী কি বলেছিলেন পহেলগাঁও হামলার পরে হিন্দুদের বেছে বেছে মারার পর। প্রধানমন্ত্রী বলেছিলেন পৃথিবীর শেষ সীমা থেকে খুঁজে বার করব। কি বলেছিলেন প্রধানমন্ত্রী? শুনবো, যাবো হাই ভোল্টেজ ডিবেটে, শুনুন। जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है उससे पूरा देश व्यथित है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। মাটিতে মিশে যাবে, মিট্টি মে মিল জায়গা। প্রধানমন্ত্রী বলছেন মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। সন্ত্রাসবাদীদের এই যুদ্ধ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ। আমরা কোনো নাগরিক কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি না, আমরা সন্ত্রাসবাদীদের মাটিতে মেলাচ্ছি এবং তার পথে কেউ কাটা হয়ে দাঁড়ালে মাটিতে মিশে যাবে। স্যার বুঝে নিন আজকের কিশোরার অগ্নিবাণে আমার প্রশ্ন, আমার অগ্নিবাণ আজ প্রশ্ন করছি, এবার ফিরছে পাক অধিকৃত কাশ্মীর। প্রধানমন্ত্রী বলে দিলেন পাক অধিকৃত কাশ্মীর ফেরালে কথা, না হলে কথা নয়। সাফ বার্তা, কোন রকম এবিসি নয়, একদম পয়েন্টে বলছেন প্রধানমন্ত্রী। 1 নম্বর, গুলি চললে গোলা চলবে। 2 নম্বর, পাক অধিকৃত কাশ্মীর ফেরালে কথা, টেররিস্টদের ফেরালে কথা, না হলে কথা নয়। 3 নম্বর, কোনো মধ্যস্থতা নয়, কোনো আঙ্কেল টম, কোনো আঙ্কেল স্যাম, কেউ কথা নয়, ভারত ঠিক করবে। প্রধানমন্ত্রী মোদীর সাফ বার্তা। যাবো ডিবেটে। এই মুহূর্তে আলোচনায় কিশলায়ের অগ্নিবাণ এই মুহূর্তে যারা স্টুডিওয়ে রয়েছেন এবং অনলাইন যারা যোগ দিচ্ছেন আমার সঙ্গে, তাদের সঙ্গে পরিচয় করব প্রধানমন্ত্রী এই বার্তা নিয়ে এবং ভারতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবো, তার সঙ্গে মনে করাবো আর 21 মিনিট বাকি। তারপর প্রেস কনফারেন্স, মিলিটারির তরফে ডিজিএমও প্রেস কনফারেন্স করবেন। বড় কোনো ঘোষণা হতে পারে প্রধানমন্ত্রী এই বার্তার পর। কি ঘোষণা নজর থাকবে 21 মিনিট পর। তার আগে হাই ভোল্টেজ ডিবেট রয়েছেন আমার সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, প্রাক্তন সেনাকর্তা, কার্গিলের সময় যুদ্ধ করেছেন, যুদ্ধে অংশ নিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি, প্রাক্তন সেনাকর্তা, পাকিস্তানের বর্ডারে পাকিস্তানের সীমান্তে বহু এক্সপিরিয়েন্স রয়েছে। রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন ডিসি কলকাতা পুলিশের, তার নিজের এক্সপিরিয়েন্স রয়েছে সেই সময় 1971-এ পাকিস্তান যখন হার মেরেছিল সেই সময় কি হয়েছিল। আমি প্রথমে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যাবো। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, বার্তা স্পষ্ট, এর চেয়ে বেশি স্পষ্ট হয়তো জলও হতে পারে না। প্রধানমন্ত্রী 3টে বার্তা দিলেন। এক হচ্ছে গুলি ছুড়লে গোলা ছুড়বো, গুলি চললে গোলা যাবে, অর্থাৎ 1 হলে 10 করব। প্রধানমন্ত্রী দ্বিতীয় কথা বললেন কাশ্মীর ফেরত আসবে, তারপর কথা। প্রধানমন্ত্রী তৃতীয় বার্তা দিলেন কোনো তৃতীয় পক্ষ নয়, কোনো আঙ্কেল স্যাম টম কেউ নয়। বলুন স্যার। সিমলা ট্রিটিতে খুব ক্লিয়ার করে লেখা ছিল যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যস্থতা কোনো তৃতীয় রাষ্ট্র করবে না। আজকে আবার প্রধানমন্ত্রী সেই কথাটা আবার পরিষ্কার করে দিল যে আপনি যেটা একদম কারেক্টলি ব্রট আউট, আমাদের প্রত্যেক 140 কোটি ভারতবাসীর মনে একটা সংশয় ছিল যখন আগবারই আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একটা বিকেলবেলা একটা টুইট করে ওনার এক্স হ্যান্ডেল
এটা আমাদের ভারতবাসী হিসেবে ভালো লাগে। কিন্তু আজকে আমাদের জিনিস আমাদের কাছে একদম পরিষ্কার যে আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছে যে যদি গুলি করো তাহলে গোলা পাঠাবো এখান থেকে। এবং ভারতবর্ষ 100 কিলোমিটার ঢুকে ভাওয়ালপুরে যে জঙ্গি নাশকতার চাষ হয় সেই চাষটা কমপ্লিটলি গুলি দিয়ে চলে এসেছে। মানে একটা জায়গা না, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, এই তিনটে মেন জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার এবং যতগুলো লঞ্চ প্যাড আছে যেখানে জঙ্গিদের ট্রেনিং হয়, জেহাদি তৈরি করে, সেখানে কিন্তু কমপ্লিট গুঁড়িয়ে দিয়ে এসছে। ভারত পাক অধিকৃত কাশ্মীরে ঢোকেনি, ভারত এবার পাকিস্তানের মধ্যে ঢুকে যে জায়গাগুলো ভারতের বিরুদ্ধে, কাশ্মীরের বিরুদ্ধে বারবার আঘাত এনেছে, সেই জায়গাগুলো একটা বার্তা দিয়ে এসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেন এত কিশালয় নড়ে চড়ে উঠল? আমাদের কাছে খবর আছে কিনারা হিলস, যেটা সারগোডা এয়ারপোর্টের খুব পাশে, সেখানে ভারত অ্যাটাক করেছে গতকাল, যখন এই সিজফায়ার ভায়োলেশন হয়েছিল। তারপর যে অ্যাটাক হয়েছে ওই কিনারা হিলসে হয়েছে। এবং কিনারা হিলস আমরা প্রত্যেককে জানিয়ে সারগোডা এয়ারবেসের পাশে, ওখানে সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো আছে এবং ওখানে কিছু পাইল অফ অ্যামিউনিশন আছে। আমি কি পাইল অফ অ্যামিউনিশন বললাম না, আপনারা বুঝে নিন। সেই জায়গাতে, সেই একই জায়গাতে যখন বিস্ফোট হয়, স্যার একটা আলোচনা তো চলছে স্যার, আমরা সোশ্যাল মিডিয়া তো দেখছি স্যার, আলোচনা চলছে পাকিস্তানের পরমাণু পরিকাঠামোয় নাকি আঘাত লেগেছে, এমনটা শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। একদম একদম এই আঘাতের পর মার্কিন যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসে এবং আমরা দেখেছি ওই সময় একজন স্কোয়াড্রন লিডার পাকিস্তান এয়ারফোর্সের মৃত্যু হয়েছে যখন এই আমাদের মিসাইল অ্যাটাক করেছিল ওদের এই স্টক পাইলে, এবং আরো 6 জনের মৃত্যু হয়েছে। আমাদের কাছে প্রত্যেকের নাম আছে এবং এটা মিথ্যে নয়, স্কোয়াড্রন লিডারের শেষকৃত্য ছবি ওর বাড়ি থেকে, সেই ফটোগ্রাফও আমাদের কাছে আছে। এবং ওরা যখন নিউক্লিয়ার এই সরাচ্ছিল তখন এইটা ইচ্ছে করে সরাচ্ছিল, ভয় পেয়েছিল। সেই স্যাটেলাইট পিকচার মার্কিন যুক্তরাষ্ট্র তোলে এবং তারা ভয় পায়। এবং কাশ্মীরের ওপর যে কি হতে চলেছে সেটা একটা জিগির এই ওদের বিদেশ মন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে তুলেছিল। যেমন আমাদের কাছে অনেক নিউক্লিয়ার আছে বলে, যেমন রসগোল্লা আছে, বাঞ্ছারামের রসগোল্লা, সেইভাবে ভয় দেখাচ্ছিল, নিউক্লিয়ারের জিগির দেখাচ্ছিল। পাকিস্তান ভয় পেয়েছে এবং সোজা কথা, পাকিস্তান ভয় পেয়ে তাদের বড় কাকা আঙ্কেল ট্রাম্পের কাছে গিয়ে পায়ে ধরেছে, ভারতের থেকে আমাদের বাঁচাও। ভারত চারিদিক দিয়ে ঘিরে ধরেছে এবং তারা চেষ্টা করেছে 3 দিন 4 দিন, ভারতের এয়ার ডিফেন্স তারা ভেদ করতে পারেনি। স্যার একটু সঙ্গে থাকুন স্যার, আবার আসি আপনার কাছে। ভারতের থেকে আমাদের বাঁচাও বলে আমেরিকার পা ধরতে গিয়েছিল, এখন এই মুহূর্তে গুলি ছুড়লে গোলা যাবে পাল্টা ফেরত, প্রধানমন্ত্রী বলছেন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ রয়েছে, দুটো পরপর ব্রেকিং নিউজ রয়েছে। একটা হচ্ছে সংঘর্ষ বিরতি ভাঙলে যোগ্য জবাব মুহূর্তের মধ্যে, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলেন সেনা প্রধান। গতকাল সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পর সিদ্ধান্ত, যে মুহূর্তে কোনো রকমভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন হবে সেই মুহূর্তে পাল্টা জবাব যাবে। আর পাল্টা জবাব কি যাবে? প্রধানমন্ত্রী বলছেন গুলি ছুড়লে গোলা, প্রধানমন্ত্রী বলছেন গুলি ছুড়লে গোলা। আমি পরের ব্রেকিংটাও নেব, এরপর মোদি অন অপারেশন সিন্দুর, আমি এরপরেই যাব। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 3টে উদ্দেশ্য দিয়েছিলেন সেই 3টে উদ্দেশ্য সফল হয়েছে। নেক্সট বিগ ব্রেকিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3টে উদ্দেশ্য দিয়েছিলেন অপারেশন সিঁদুরের, সেই সিঁদুরের 3টে উদ্দেশ্য সফল। 1 নম্বর, সন্ত্রাসী ক্যাম্প মাটিতে মিশে গিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন মিট্টি মে মিলা দুঙ্গা, বলেছিলেন, বাইকটা শোনালাম একটু আগে। মাটিতে মিশে গিয়েছে 6টা সন্ত্রাসী ক্যাম্প, 9 জায়গায় আঘাত। পরের কি উদ্দেশ্য ছিল? বলা হয়েছিল রাজনৈতিকভাবে কোণঠাসা হবে, গোটা বিশ্বে কোণঠাসা হয়েছে পাকিস্তান, সিন্ধু জল চুক্তি বন্ধ হয়ে গিয়েছে, জল পাচ্ছে না পাকিস্তান। 3 নম্বর, ঘরে ঢুকে সন্ত্রাসীদের মারা হয়েছে, স্নায়ুযুদ্ধে সফল হয়েছে ভারত। আমি ফিরবো আলোচনায়। পরপর 3টে উদ্দেশ্য সফল হয়েছে, অর্থাৎ অপারেশন সিঁদুর সফল। আমি যাব অশোক স্যারের কাছে, ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলি। স্যার, ট্রাম্প এসে মধ্যস্থতা করবে আমাদের ভারতের হয়ে,
স্যার আমার প্রশ্ন হচ্ছে এই এক্স হ্যান্ডেলে তড়িঘড়ি পোস্ট করে ট্রাম্প তারপরেই পাকিস্তান আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের চেষ্টা করে, তার নিজের নাক কেটেছে, পাকিস্তানের নাক কেটেছে। আজ প্রধানমন্ত্রী বলে দিলেন কোনো রকম মধ্যস্থতা নাই, কোনো এ টিম বি টিম হবে না, শুধু ভারত। বলুন স্যার। আজকে যা প্রধানমন্ত্রী বলেছেন কি কোনো থার্ড পার্টি মধ্যস্থতা হবে না, আর এটা খুব যুক্তি ভরা কথা। কেন যা হবে এটা এখন ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানে হবে। আর ইন্ডিয়া সে বলে দিয়েছে কি কোনো অ্যাকশন যদি পাকিস্তান নেয়, সন্ত্রাসবাদীর কোনো রকমের অ্যাকশন হয় या সিজ ফায়ারের উল্লঙ্ঘন হয়, তাহলে ইন্ডিয়া তার জবাব ईंट से देगा, नहीं छोड़ेगा। गोली का जवाब गोले से सर। Yes, गोली का जवाब गोले से जाएगा। गोली का जवाब गोले से। পাকিস্তানের কেউ শুনলে বা বাংলাদেশের যে সন্ত্রাসীরা ওদের সাপোর্ট করে শুনে পাঠিয়ে দাও, হিন্দি করে পাঠিয়ে দাও, গোলি কা জবাব গোলে সে। বলুন স্যার। আর একটা কথা হচ্ছে পিওকে, পিওকে যেটা হচ্ছে সেটা আমাদের দেশেরই জমি, আমাদের দেশেরই পার্ট, হিস্সা যাকে বলে। আর ওর একটা ভ্যালু আছে, খুব বড় স্ট্র্যাটেজিক ভ্যালু আছে। আমরা 70 বছর ধরে একটা ব্লান্ডারের পরে একটা ব্লান্ডার করে যাচ্ছি। এই প্রথম প্রাইম মিনিস্টার যার পলিটিক্যাল উইলের মধ্যে পিওকে কে ফেরত নেওয়ার একটা জোশ আছে, একটা জোর আছে। একটা উইন্ডো অফ অপরচুনিটি ছিল, তার উপরে সিজ ফায়ার হয়ে গেছে, সেই উইন্ডো অফ অপরচুনিটি আমরা হারিয়ে দিয়েছি। কিন্তু একটা ছোট কোনো ইনসিডেন্ট যদি হয় তো ওইটাকে অ্যাক্ট অফ ওয়ার কনসিডার করা হবে। অ্যান্ড এই ওয়ার্ড অ্যাক্ট অফ ওয়ার এর খুব বড় গুরুত্ব আছে। সেটা হচ্ছে ফুল মাইট, ফুল ফোর্স and maximum destruction। স্যার বাংলা একবার যদি বলে দিই, ফুল ফোর্স, একদম সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া, আর ম্যাক্সিমাম ডিস্ট্রাকশন, সবকিছু ধ্বংস হয়ে যাবে। যদি পাকিস্তান চোখ তুলে তাকানোর চেষ্টা করে তো প্রত্যাঘাত হবে, তাই নয় কি স্যার? আর এই যে নিউক্লিয়ার বগি যেটাকে বলে, বারবার 250 গ্রাম 500 গ্রাম বোম ফেলবে, হ্যান করবে, ত্যান করবে, অতটা ক্ষমতা আছে? আমরা তো চাইনিজদের মিসাইল স্ট্যান্ডার্ড দেখে নিয়েছি, চাইনিজদের টেকনোলজিক্যাল স্ট্যান্ডার্ড দেখা হয়ে গেছে, তার থেকে আমাদের ক্যাপাবিলিটি অনেক গুণ বেশি। আমার তো মনে হচ্ছে এই যে নিউক্লিয়ার বগি, এইটা থেকে আমাদের একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই। একটা ফেলুক, তারপরে পাকিস্তানের অস্তিত্ব থাকবে না, এইটা তো গ্যারেন্টি দিয়ে মোদি বলেছে, কোনো অস্তিত্ব থাকবে না, পাকিস্তানের কোনো অস্তিত্বই থাকবে না। না, পাকিস্তান বলে কোনো দেশ থাকবে না, এমনিতেও থাকবে না, টুকরো টুকরো হচ্ছে। স্যার স্যার আমি আসছি, একটা ব্রেকিং নিউজ আছে আমার কাছে, একটা ব্রেকিং নিউজ নিতে হবে, তারপর আসি। পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটিতে নিখুঁত প্রত্যাঘাত হয়েছে, ছবি উঠে আসছে, পুরোপুরি মাটিতে মিশে গিয়েছে বায়ুসেনা ঘাঁটির রানওয়ে। একই পরিস্থিতি নূর খান বায়ুসেনা ঘাঁটির, তছনছ হয়ে গিয়েছে নূর খান বায়ুসেনা ঘাঁটি। পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি ধ্বংস, মাটিতে মিশে গিয়েছে। এরা আবার বড় বড় কথা বলে। গতকাল শাহবাজ শরীফ একটা প্রেস কনফারেন্স করে বলে দিল হাম লোগ কো জিত মিল গে। আরে ভাই, তোদের তো মাটিতে মিশে গেছে, ভারত তো প্রত্যাঘাত করেছে, আবারও করবে যদি চোখ তুলে তাকানোর চেষ্টা করে ভারতের দিকে। ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমি সত্যজিৎ স্যারের কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার 30 সেকেন্ডের জন্য কর্নেল দীপ্তাংশুর কাছে যাব, কারণ আমার একটা বিষয় জানার রয়েছে। স্যার, কর্নেল দীপ্তাংশু, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে এয়ারবেসগুলো ধ্বংস হয়েছে, অতি দ্রুত যদি বলেন এগুলো পাকিস্তানের জন্য কত বড় ক্ষতি, তারপর আমি আসছি সত্যজিৎ স্যারের কাছে। বলুন স্যার। কিশোরয়, নূর খান যেটা আপনি বললেন, মুরিদ এয়ারবেস, মুজফ্ফরবাদ, সারগোডা, এই বিভিন্ন এয়ারবেস গুলো, এটা পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাসেট। কোনোটা ওদের F-16, কোনোটা J-17 অথবা J-10, এই যে চীনে খেলনাগুলো, চীনে ফাইটার্স গুলো, আমার হয়তো খেলনা বলা ঠিক হয়নি কারণ ভেঙে পড়লো তো, তাই খেলনা বললাম। এই বিভিন্ন যে সস্তা ড্রোন যেগুলো তুরস্ক থেকে এনেছিল, টার্কি থেকে এনেছিল, এই সোনগা ড্রোন,
যে ড্রোনের পঙ্গপাল পাঠাচ্ছিল, এই সবগুলো এরা যে লঞ্চ করছিল এই বিভিন্ন এয়ারবেস থেকে করছিল। ভারত কি করলো শুধু প্লেন যেগুলো জেট ছিল, যেটা স্ট্র্যাটেজিক অ্যাটাক ছিল, সেটা তো অ্যাটাক করলো। আমরা যে ছবি দেখলাম, যেটা ভারত সরকার যে ছবি বার করলো, রানওয়ে গুলোকে ক্রেটার করে দিল, রানওয়ে গুলোকে ভেঙে দিল, যাতে কোনো ফ্লাইট টেক অফ করতে না পারে, কোনো ফ্লাইট ইন এমার্জেন্সি ল্যান্ড করতে না পারে। তাহলে কি হলো? কমপ্লিট ডিলে ইন অ্যাকশন অফ দ্য এয়ারফোর্স। পাকিস্তান এয়ারফোর্সের কমপ্লিট ডিলে, না টেক অফ করতে পারবে না টাচ ডাউন করতে পারবে। এবং যেই কমান্ড এন্ড কন্ট্রোল বলছেন ওই F-16 গুলো দিয়ে করবে কি? যদি না F-16 গুলো চলার যেখানে নামবে সেই জায়গাটাই তো নেই, তাই বলছেন স্যার? একদম কিশোর, যে কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার যেটা আর্ম ফোর্স অথবা এয়ারফোর্সে থাকে, যেখান থেকে কমপ্লিট কন্ট্রোল করা হয় ব্যাটলফিল্ড, দ্য ওয়ার সিনারিও যেখান থেকে কন্ট্রোল, ওই প্রত্যেকটা 3টে কমান্ড এন্ড কন্ট্রোল সেক্টর যেখান থেকে কন্ট্রোল করছিল এই সমস্ত ড্রোন অথবা ফাইটার জেট, সেইটাকে আমরা ভেঙে নষ্ট করে দিলাম। তৃতীয় যেটা আমরা করেছি, যে এই যে পাকিস্তানের বারবার এই জঙ্গি সংগঠন, যেখান থেকে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো, যেখান থেকে নাশকতার ছক হতো, সেই যে হেডকোয়ার্টার গুলো, বাড়িগুলো, বিল্ডিং গুলো আপাতত নেই, মাটির সঙ্গে মিশে গেছে। তো আমরা কিন্তু এই সময় একটা বার্তা দিচ্ছি কিশালয় পাকিস্তানকে, ওই যেটা প্রধানমন্ত্রী বলেছে, গুলি মারলে গোলা মারা হবে, এবং পাকিস্তানে 100 কিলোমিটার ঢুকে মারা হয়েছে। আমরা যে নিউক্লিয়ারের জিগির স্যার বললেন, নিউক্লিয়ারের জিগির বারবার তোলে, ওরা জিগির তুলতে পারে, ভারতবর্ষ কি করতে পারে সেটা এই 4 দিনে আমরা বুঝিয়ে দিয়েছি। শুধু সোশ্যাল মিডিয়া জিগির তুলতে পারে স্যার। আমি সত্যজিৎ স্যারের কাছে আসার আগে আমার একটা দ্রুত ব্রেকিং নিতে হবে। ভারতের প্রত্যাঘাতে কুপকাত পাকিস্তান, মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানে হামলার চেষ্টা, ওরা চেষ্টা করেছিল হামলার, মুখ থুবড়ে পড়েছে। ইন্ডিয়া ইজ ফার অ্যাওয়ে দ্যান পাকিস্তান। পাক হামলার চেষ্টা রুখে দিয়েছে ভারত। সামরিক শক্তিতে পাকিস্তানের থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে ভারত। গোটা বিশ্বের যারা মিলিটারি অ্যানালিস্ট তারা বলছে যে পাকিস্তান কুপকাত হয়েছে এবং এসে হাতে পায়ে ধরেছে ভারতের, বলেছে দয়া করে ছেড়ে দিন, দয়া করে আমাদের সঙ্গে সিজফায়ার করুন। ফিরবো আলোচনায়, সত্যজিৎ স্যারের কাছে যাব। 7 মিনিট বাকি, 7 মিনিট পর মিলিটারির সেই প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সের কথা ভেবে ভয় কাঁপছে পাকিস্তান। স্যার, 1971 সাল 93,000 পাকিস্তানি সেনা বেল্ট খুলে, প্যান্ট খুলে, মাথার টুপি খুলে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। গতকাল আবার পাকিস্তান হাত পা জোর করে বলেছে আমাদের প্লিজ সিজ ফায়ার করে দিন, আমরা আর পাচ্ছি না লড়াই করতে। কিন্তু সোশ্যাল মিডিয়া বড় বড় কথা বলছে, ওগুলো বাদ দিলাম। গ্রাউন্ডে হচ্ছে স্যার কোন ঠাসা হয়ে গেছে বলুন স্যার। অ্যাকচুয়ালি কিশোরয় এই জিনিসটা যেটা জিজ্ঞাসা করলেন একটা উত্তর দেওয়া দরকার আছে। 71-এর যেটা যুদ্ধ হয়েছিল সেটা পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল ভারতবর্ষের, সেখানে ওয়ার ডিক্লেয়ার করা হয়েছিল। এই ওয়ার ডিক্লেয়ারে আমরা ওদেরকে পাকিস্তানকে পর্যুদস্ত করেছিলাম এবং 93,000 সেনাকে আমাদের দখলে নিয়েছিলাম এবং টোটাল বাংলাদেশ আলাদা করে দেওয়া হয়েছিল। কিন্তু এটা হয়েছিল অপারেশন সিন্দুর, অর্থাৎ জঙ্গিদের এগেনস্টে একটা ব্যাপার, জঙ্গিদের এগেনস্টে তার অ্যাটাক, জঙ্গি জায়গাগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, জঙ্গিদের বিরুদ্ধে কাজ করে দেওয়া। ভারতবর্ষের সরকার এবং সামরিক বাহিনী কোনোভাবে কোনো সাধারণ জনগণকে কোনো হ্যারাস করেনি, কোনো হাসপাতাল কোনো ডিস্ট্রয় হয়নি, কোনো সিভিল অ্যাবিলিউশন কোনো ঝামেলা হয়নি। শুধু জঙ্গিদের যে জায়গাগুলো সেগুলোকে তারা ভেঙে দিয়েছে। কিন্তু এই যে যেটা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন না, যে তখন নিক্সন ইসেকে বলা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্টকে যে আমরা তোমার কথা শুনবো না। ঘটনা হচ্ছে যে এখানে কেন আমেরিকা ঢুকতে পারলো এই জন্যই যে এখানে তখন আমাদের পাশে ব্রেজনেভ ছিল, তখন সোভিয়েত রাশিয়া ছিল, এখন শুধু রাশিয়া আছে। সেই জন্য এই যুদ্ধ এবং এটা হচ্ছে অপারেশন সিন্দুর। একটা নতুন জিনিস আপনাদের বলি, আমার কাছে আছে, এটা যদি দেখানো যায় আমি জানি না দেখাতে পারবেন কিনা। পাকিস্তান 1955 সালে যে পাকিস্তানের প্রকাশিত ডাক টিকিট, সেই প্রকাশিত ডাক টিকিটে কোথাও কাশ্মীরের কোনো চিহ্ন নেই। কাশ্মীর যে ওরা এখন ডিমান্ড করছে যে পাকিস্তান সরকার যে কাশ্মীর হচ্ছে আমাদের, কিন্তু ওরা নিজেরাই যে ডাক টিকিট প্রকাশিত করেছিল 1955 সালে, সেই ডাক টিকিটে কোনো কাশ্মীরের কোনো উদাহরণ নেই, কাশ্মীরের কোনো ছাপও নেই।
কিন্তু আজকে তারা স্যার, বলছে কাশ্মীর তো আমাদের, কাশ্মীর আমাদের এবং জায়গা। কাশ্মীর আমাদের ছিল, আমরা আমাদের নেব। থাকতে হবে। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ারটা কিছুক্ষণ আগে করেছেন, যেটা নিয়ে আমরা আজ আলোচনা করছি, 140 কোটি দেশ ভারতবাসীর এটাই ডিমান্ড যে পিওকে আমাদের দখল থাকতে হবে, আমাদের কাশ্মীর ফেরত দিতে হবে এবং জঙ্গি চিরদিনের মতন বন্ধ করে দিতে হবে এবং হাজি পীরের দখল রাখতে হবে আমাদের কাছে। পিওকের যে আসল জায়গা হাজিপীর, যেটা আমাদের ব্রিগেডিয়ার গাঙ্গুলি সাহেব একটু বলবেন হয়তো, যে হাজিপীরটা যদি আমরা দখল রাখতে পারি পিওকের মধ্যে, তাহলে কিন্তু আগামী দিন কোনো সন্ত্রাসবাদী, কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিসকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং কোনো তাদেরকে পর্যদস্ত করে দিতে পারবো। আমাদের নরেন্দ্র মোদী, আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এটাই চেয়েছেন যে কোনো মিডিয়েটর নেই, আমরা ডিসিশন নেব, গুলি চালালে গোলা চালাবো এবং আলটিমেটলি পিওকে আমাদের ফেরত দিতে হবে। পিওকে আমাদের ভারতবর্ষের পার্ট হয়েই থাকবে, তাই নয় কি স্যার? কোনো মধ্যস্থতাকারী নয়, কোনো আঙ্কেল স্যাম, আঙ্কেল টম নয়। আমি আরো একবার বিবিজিটা চালাতে বলবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বক্তব্য, পাকিস্তান গুলি চালালে আমরা গোলা চালাবো। নরেন্দ্র মোদী বলছেন, আলোচনায় ফিরছি, 3 মিনিট বাকি আছে, 3 মিনিট পর বড় প্রেস কনফারেন্স। আরো একবার প্রধানমন্ত্রীর বক্তব্য, একবার ফুল স্ক্রিন জুড়ে প্রধানমন্ত্রী বলছেন ওদিক থেকে গুলি চললে আমরা গোলা চালাবো, পাল্টা প্রত্যাঘাত হবে। সেনাবাহিনীকে বার্তা প্রধানমন্ত্রীর, মধ্যস্থতাকারী হিসেবে কাউকে চাই না, কোনো মধ্যস্থতাকারী চলবে না। সাফ বার্তা নরেন্দ্র মোদীর, ওরা গুলি চালালে আমরা গোলা চালাবো, ওরা 1 করলে আমরা 10 করবো। তেহেস নেহেস একটা হিন্দিতে শব্দ আছে। আমি আলোচনায় ফেরার আগে একবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেইটা নিয়েও বার্তাটা দেখিয়ে নেব। পরেরটা, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কি বলছেন প্রধানমন্ত্রী? পাক অধিকৃত কাশ্মীর না ফেরালে কোনো কথা নয়, সাফ জানালেন প্রধানমন্ত্রী মোদী। পরে ব্রেকিং, কাশ্মীর না ফেরালে একটা শব্দ উচ্চারণ হবে না, কাশ্মীর ফিরবে তারপর কথা হবে। আমি ব্রিগেডিয়ার স্যারের কাছে যাব। স্যার, কাশ্মীর কবে ফিরছে? পুরো ভারতবাসী তার হৃদয়ে কাশ্মীর রয়েছে স্যার। কাশ্মীর তখনই ফিরবে যখন কি নেক্সট সিজফায়ারের উল্লঙ্ঘন করবে পাকিস্তান। ওরা ঠিক করবে, ওরা পাকিস্তান কবে যে উল্লঙ্ঘন করবে আর তার জবাবে পাক অকুপাইড কাশ্মীর আমাদের হবে। একটা জিনিস বলতে চাই, পাক অকুপাইড কাশ্মীর খালি একটা ছোট দেখে গিলগিট বাল্তিস্তান নয়, এটা আজাদ কাশ্মীর প্লাস গিলগিট বাল্তিস্তান। ওরা যেটাকে আজাদ কাশ্মীর বলে, আমাদের কাশ্মীর, হ্যাঁ, ওই দুটো মিলিয়ে আমাদের পাক অকুপাইড কাশ্মীর সেটাকে বলা হয়। ঠিক আছে স্যার, একটা ব্রেকিং নিউজ আছে, একবার দ্রুত আমায় দিতে হবে। ভারত প্রত্যাঘাত করতে কাঁপুনি হয়েছে পাকিস্তানের। এর পরেরটা আমি নেব, রেডি থাকলে নেব। আমেরিকার পায়ে পড়ে পাক সেনাপ্রধান, এই তথ্যগুলো উঠে আসছে। আমি দর্শকদের জানাচ্ছি, এগুলো ভেতরের তথ্য, আপনারা শুনুন, আপনারা জানুন। আমেরিকার পায়ে পড়েন পাক সেনাপ্রধান, ভারতের সঙ্গে কথা বলতে চায় পাকিস্তান, এই কথাটা বলা হয়। পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার পায়ে পড়ে এই কথা বলে। এরপর মার্ক রুবিও জয়শঙ্করকে ফোন করেন, কিশলায়ের অগ্নিবাণ। এই তথ্যগুলো শুনুন, এটা গতকাল হয়েছে, এগুলো জানতে হবে, এগুলো প্রচার করতে হবে, কারণ পাকিস্তান এগুলো লুকোচ্ছে। প্রথমে আমেরিকার কাছে গিয়ে পাকিস্তান বলে আমাদের দয়া করুন, তারপর মার্ক রুবিও জয়শঙ্করকে ফোন করেন এবং বিদেশ মন্ত্রীকে ফোন করে মার্কিন বিদেশ সচিব বলেন যে দয়া করে এইটার সলভ করুন। তখন বিদেশ সচিব বলেন কথা হবে, বিদেশ মন্ত্রী বলেন, জয়শঙ্কর বলেন কথা হবে শুধু ডিজিএম ওদের মধ্যে, নইলে কথা নয়। রুবিওকে সাফ বার্তা দেন জয়শঙ্কর। তারপরে ওদের ডিজিএমও আমাদের ডিজিএমওকে কল করে বলে স্যার আর গুলি করবেন না স্যার, এই কথা চ্যালেঞ্জ করুক কোনো পাকিস্তানি। মিথ্যাচার করছে ওরা। গতকাল বেলা 1টায় কথা হয় দুই দেশের মধ্যে। ব্রিগেডিয়ারের কাছে যাওয়ার আগে আমি আরো একবার কর্নেল স্যারের কাছে যাবো। কর্নেল স্যার, এই তথ্যগুলো উঠে আসছে, ওদের ডিজিএমও ফোন করেছে, হাতে পায়ে ধরেছে, স্যার প্লিজ আমেরিকার পায়ে পড়েছে গিয়ে, এরা আবার বড় বড় কথা বলে স্যার। একদম পাকিস্তান আবার 71-এ 93,000 যেরকম হাঁটু গেড়ে বসে পড়েছে, ভারতের সামনে পাকিস্তান 4 দিনে বসে পড়লো। এবং পাকিস্তান এবার কারা বসলো? পাকিস্তানের পলিটিক্যাল ডিসপেন্সেশন, ওদের পাপেট প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এবং এই পাগল লোকটা, এই পাগল আসিম মুনির, যার জন্য এই অবস্থা, যার পাগলামির জন্য এই অবস্থা, যে
যে এই পেহেলগাঁও প্ল্যান করেছিল, যে এই 4টে টেররিস্টকে এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট লস্করে তৈবারের মাধ্যম দিয়ে ভারতে পাঠিয়ে সাধারণ 26 জন পর্যটককে কোল্ড ব্লাডেড মার্ডার করেছে, তার জন্য এই অবস্থা হয়েছে। এবং লাস্টে যখন পারেনি, যখন দেখলো ভারত ঘিরে দিয়েছে, তখন আলটিমেটলি সব সময় যেরকম দৌড়ে সেই আঙ্কেল ট্রাম্পের কাছে ওদের দৌড়তে হলো। কিন্তু কিশালয় এই যে 4 দিনের যে অপারেশন হলো, আমি বলছি এটা মিলিটারি হিস্ট্রিতে এটা লিখে যাবে এবং সমস্ত ওয়েস্ট পয়েন্ট থেকে অস্ট্রেলিয়া পড়বে যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে এই 4 দিন কাজ করেছে, ইট উইল গো ডাউন ইন দ্য মিলিটারি হিস্ট্রি অ্যাজ আ স্যাম্পল টেস্ট পেপার, যেখানে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, লন্ডন, ইউকে, যেখানে সবাই এই এডিএস সিস্টেম, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করেছে, কোন কোন সিস্টেম ইউজ করেছে, এটা নিশ্চিতভাবে একটা নতুন চ্যাপ্টার। স্যার একটু সঙ্গে থাকুন স্যার, আমরা ফ্রেম পাচ্ছি স্যার, আমরা ফ্রেম পাওয়া শুরু করেছি, লাইভ ভিজুয়াল আসা শুরু হচ্ছে। এখানে ডিজিএম ওর প্রেস কনফারেন্স হবে, আর কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে শুরু হবে। গোটা দেশ নজর রেখেছে প্রধানমন্ত্রীর বার্তার পরেই ডিজিএম ওর প্রেস কনফারেন্স। আমি দ্রুত কমেন্ট নেব স্যার, এই প্রেস কনফারেন্সে কি ঘোষণা হতে পারে? কোনো বড় ঘোষণা হতে পারে, পরের পদক্ষেপ, নাকি বিগত পদক্ষেপগুলো বলবে? কি মনে হচ্ছে স্যার? আমার মনে হচ্ছে কি এই প্রেস কনফারেন্সে একটা পয়েন্ট ভেরি ক্লিয়ার বলা হবে কি অপারেশন সিন্দুর ইজ অন, ইট হ্যাজ নট বিন কল্ড অফ, চলছে। সেকেন্ড আছে কি ইন্ডিয়া ইজ প্রিপেয়ার্ড ফর এনি কন্টিনজেন্সি, কোনো কিছু যদি এদিক থেকে ওই দিক হয় তো ইন্ডিয়া জবাব দেবার জন্যে প্রস্তুত আছে। আর যে জবাবটা হবে সেইটা ভয়ানক হবে, ভয়ঙ্কর হবে, প্রলয় হবে। আমি একবার সত্যজিৎ স্যারের কাছে যাবো। স্যার, ডিজিএমওর এই প্রেস মিটিং এর দিকে গোটা দেশ নজর রেখেছে, আর আমাদের দেশ নয় স্যার, পাকিস্তান খুলে বসে আছে এখন যে কি হচ্ছে এখানে। দুটো পয়েন্ট খুব ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে যেরকম অবস্থায় সিন্ধুর জল এক ফোঁটাও পাচ্ছে না পাকিস্তান, সেটাকে কন্টিনিউ রাখতে হবে, কোনো জল ওরা পাবে না। অর্থাৎ জলে প্রথমে মারতে হবে, জলে। এবং দ্বিতীয় কথা, সিমলা এগ্রিমেন্টের কথা অনুযায়ী কোন রকম থার্ড পার্টি হবে না। স্যার আমি থামাচ্ছি স্যার, প্রেস কনফারেন্স শুরু হচ্ছে, ডিজিএমওর প্রেস কনফারেন্স শুরু হবে। আমরা দেখছি সামরিক বাহিনীর সদস্যরা এসে বসেছেন এবং শুরু হতে চলেছে, বড় ঘোষণা হতে চলেছে। এখানে রয়েছেন ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ, রয়েছেন মেজর জেনারেল এস এস শারদা, রয়েছেন এয়ার মার্শাল এ কে ভারতী, রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। Good evening, ladies and gentlemen. Jai Hind. Welcome to this special press conference on Operation Sindoor. We will begin with opening statements by the 3 senior officers to my right here, who have been directly overseeing operations during Operation Sindoor. We have Lieutenant General Rajiv Ghai, Director General Military Operations, who will cover the aspects related to land domain. Air Marshal A.K. Bharti, to his right, Director General Air Operations, will provide insights on the air domain. And to my right is Vice Admiral A.N. Pramod, Director General Naval Operations, who will cover aspects on maritime domain. Following their briefings, we will move on to the question-answer session. I now request the DGMO
to commence the opening brief. Thank you, Sandeep. A very good evening to all of you, ladies and gentlemen. You are all by now familiar with the brutality and the dastardly manner in which 26 innocent lives were prematurely terminated at Pahalgam on the 22nd of April. When you combine those horrific scenes and the pain of the families that the nation witnessed with numerous other recent terrorist strikes on our armed forces and defenseless civilians, we knew that the time had arrived to make yet another compelling statement of our resolve as a nation. Operation Sindoor was conceptualized with a clear military aim to punish the perpetrators and planners of terror and to destroy their terror infrastructure. What I do not state here, of course, is the often stated determination of India and its intolerance to terror. It set into motion a very diligent and microscopic scarring of the terror landscape across the borders and the identification of terror camps and training sites. The locations that emerged were numerous, but as we deliberated more, we realized that some of these terror hubs were now bereft of any presence and had preemptively been vacated, fearing retribution from us. There was also a term of reference and our own binding, self-imposed restriction to target only terrorists and thus prevent collateral damage. There were 9 camps that you are now all familiar with, which were confirmed by our various intelligence agencies to be inhabited. Some of these were in POJK, while there were others that were located in the Punjab province in Pakistan. Nefarious places such as Muridke, the hub center of the Lashkar-e-Taiba, has over the years bred infamous characters such as Ajmal Kasab and the likes of David Headley. What followed was a careful scrutiny of each of these sinister locations, their layout, configuration, even the type of construction in each structure, and the terrain obtained around these. This was with an obvious intent to deduce and identify the exact vector that was required for their neutralization, as also the eyes in the sky that we would send up to ensure that we brought back evidence that we had indeed targeted what we set out to. The precise images of these engagements on that fateful and historical night have already been showcased during the first press statement on the 7th of May that was helmed by our Foreign Secretary. I have no doubt in my mind that we achieved total surprise, and those strikes across those 9 terror hubs left more than 100 terrorists killed, including high-value targets such as Yusuf Azhar, Abdul Malik Rauf, and Mudassir Ahmed, that were involved in the hijack of IC-814 and the Pulwama blast. The line of control was also violated soon after by Pakistan, and the erratic and rattled response of our enemy was apparent from the number of civilians, inhabited villages, and religious sites such as Gurudwaras that were unfortunately hit by them, leading to a sad loss of lives. The Indian Air Force played a major part in these strikes by engaging some of these camps, and the Indian Navy provided wherewithal in terms of precision munitions. The Indian Air Force obviously had their assets up in the sky, and I will here request Air Marshal Bharti
the Director General of Air Operations, to detail for you the methodology that the men in blue adopted to successfully manifest this mission. Thank you, Rajiv. A very good evening, ladies and gentlemen. It indeed is a difficult time that we have to come here like this and brief you. We could have done without this, but we had no choice. As the DGMO has detailed, the event was precipitated by the dastardly act at Pahalgam. The sequence of events have already been detailed. We carefully selected the targets, and out of the 9 selected targets, the target systems that were given to the Indian Air Force were the notorious training camps at Bhavalpur and Muridke, these being further from the international boundary. Through critical target system analysis, we analyzed what was to be done to annihilate these targets and plan to engage these targets with precision air-to-surface guided munitions so as to avoid collateral damage. The modalities of planning process I will not go through at this instant. However, what I would like to show you is the results that we achieved through our targeted airstrikes. Could I have the second slide, please? Yeah, change, please. Okay. This is what the terror infra at Muridke looks like. If you see, north is as indicated, and to the right is east, where the international boundary lies. Could we have the next slide, please? Orientating. Just go back to one slide. Okay. Please have a look at this red building, the series of buildings out here, and this empty ground. Next. If you relate, the empty ground is here, and you see this is the first weapon that is impacting. This is the impact point number 1 on Muridke training camp with our precision guided weapons on early morning 7th. Next, please. Keep your eyes glued for the second weapon coming in and the second impact on the selected target point. Next slide, please. Third weapon, third impact. Continue. And fourth weapon, fourth impact. So through these targeted and precision targeting, we addressed the target at Muridke, which was the terrain infrastructure. Can you hear me? All right. Okay, I'll come closer to the mic. Now we go to the next target, which is the Bhavalpur training camp. Next slide, please. Okay, just wait. So the effect, if you see, the impact point, if I can point out, this is the impact point. The ammunition has gone through the roof and it has created a blast inside, the photographs of which you would have, all of you would have seen. And the red building, after that, there was this double-story building. It has been completely decimated by our precision targeting. Next, please.
the target system which was in the north, a series of buildings. I'll show you how it looked. Next. Completely destroyed by our precision targeting. Next. Now coming to Bhavalpur, this is the target complex that we are dealing with, a fairly large target complex. So we had to carefully choose the points that we needed to address, which were high value and which would meet our stated objectives of eliminating the terrorists. I would like to draw your attention to this red canopy, and in relation to that, I would cover the targets. One target system is a series of buildings here, other one here, and other one out here. Next slide, please. This is how it looked before, and this is how the building looked after the impact of the weapon. And orientation in relation to this red canopy, you can see here. Next, please. Before, next, and after. The roofs have completely collapsed. Next. This is the target system. Next. Precision targeting, and we have achieved our objectives here. Next. All right, so that was what we did on the 7th. Our objective was to address these two terrorist camps, and that we did with precision. And thereafter, we maintained a robust air defense posture, because remember, our objective was to target the terrorists and terrorist infrastructure, not any other infrastructure, not the Pakistani military, not the Pakistani any other infrastructure. So that is what we have maintained on the 7th of May. However, what we saw in the evening of 7th of May, we were saturated with a raid of Pakistani unmanned aerial vehicles and small drones. And these came in waves in our civilian areas, over our military installations, and all of them were successfully intercepted. Few of them did manage to land. However, there was not much damage that they did. And we have our robust counter-US hard kill and soft kill systems which did the job. However, the difference here was that we had targeted the terrorists. The adversary now has targeted our civilians and the military infrastructure. So it had to be responded to. So in a quick and calibrated response, that very night, we struck their radar installations at Lahore and close to Gujranwala, the LYT installation, to indicate to him that we are ready, yet we do not want to escalate. Our fight was with the terrorists and not with the Pakistani military establishment. Thank you. Thank you, Air Marshal Bharti. So, ladies and gentlemen, he's outlined operations not only on the night of 6th and 7th of May, when Operation Sindoor commenced, but also on the subsequent night. Being well aware and familiar with the congenital and impulsive nature of our adversary, and even though we did attempt to reach out and communicate our compulsions to strike at the heart of terror to my counterpart in the immediate wake of Operation Sindoor, the request was brusquely turned down, with an intimation that a severe response was inevitable and in the offing. We were, of course, prepared. Operations on the 7th and the 8th, Air Marshal Bharti spoken about. On the night of 8th and 9th of May, they flew drones and aircrafts into our airspace all across the borders and made largely unsuccessful attempts to target
numerous military infrastructure. Violations on the line of control by Pakistan also commenced yet again and precipitated into fierce arty engagements. The air operations on the night of 8th and 9th of May, I'll yet again request the DG Air Operations to cover. So I just covered what happened on the night of 7th and 8th. What we found that on the night of 8th and 9th, starting as early as 22:30 hours, our cities had a mass raid of drones, unmanned aerial vehicles, UCAVs, starting right from Srinagar, going down right up to Nalia. It was a mass raid in waves, and it was relentless. However, we were prepared, and our air defense preparedness ensured that there is no damage on ground or to any of the intended targets that the enemy might have planned for. The difference between 7th night and 8th night was that on 7th night, he sent in his Yeha class of UAVs. However, these UAVs can go some distance, they are armed. However, on the 8th, less numbers of armed UCAVs were there or UAVs were there, and more numbers of quadcopters, maybe for surveillance or just for harassment of civilians. This continued till midnight. Our air defense preparedness ensured that there was no damage on the ground, either to the military installations or to the civilians. However, the enemy had yet again shown that he wanted to up the ante and he wanted a fight, and we were up to the task. In a measured and calibrated response, we once again targeted his military installations, which included his SAM sites at Malirkant. This also included his surveillance radar sites at Lahore and close to Gujranwala. These were suitably addressed, and thereafter his drone attacks continued even till morning, which we countered, and during the daytime there was some respite. Here I would like to bring out another aspect. What we found was that while the drone attacks were being launched from somewhere close to Lahore, enemy had allowed his civilian aircraft to also continue to fly out of Lahore. Not only his own aircraft, but international passenger aircraft, which is quite insensitive, and we had to exercise extreme caution, even at the cost of some tactical disadvantage, to ensure that there is no damage to any of the civilian aircraft. And this was also brought out in our press briefing during the day. So I will now hand over to my colleague to cover the events of 9th onwards. On land, we also undertook certain measures such as deployment of air defense and electronic warfare assets to establish an integrated grid with the Indian Air Force, and I have seen and heard some of you wax eloquent about the benefits of such an architecture when it comes to negating and combating air intrusions. We also carried out deployment to include movement of our forces in the land, sea, and air domains. The night of the 9th and the 10th of May saw similar intrusions by drones and aircrafts, and this time there was a concerted effort to target airfields and some very, very important logistic installations, albeit yet again unsuccessful and denied gallantly and efficiently, I must say, by the integrated Indian Air Force and Indian Army Air Defense.
we further strengthened our deployment and also initiated some pressure points to send a very clear and unambiguous message to the other side to desist from any misadventures on land. Some of the airfields and dumps saw repeated attacks in waves from the air. All were thwarted. The Pakistan Army has reported to have lost approximately 35 to 40 personnel in artillery and small arms firing on the line of control between the 7th and the 10th of May. What the other side had probably also not reckoned with was the speedy and precise turnaround and hit back by the Indian Air Force. And I will yet again ask Air Marshal Bharti to speak about these significant and game-changing strikes. I will thereafter request Vice Admiral Pramod, my colleague and Director General of Naval Operations, to tell us about some very telling naval maneuvers in the Arabian Sea that exerted pressure on the night of 9th and 10th of May. Over to you, sir. Thank you. Commencing about 2000 hours, that is 8 p.m. local time, on 8th of May, several Pakistani unmanned aerial systems, drones, combat vehicles attacked multiple IF bases. These included Jammu, Udhampur, Pathankot, Amritsar, Bhatinda, Nal, Dalhousie, Thois, Jaisalmer, Uttarlai, Falodi, Nalia. These were almost simultaneous and they came in waves. All our AD guns and other systems were waiting for them. All these waves were neutralized by our trained crew using the air defense systems that they have, and also some of them were utilized using our legacy systems like Pechoras and IF Summer, which we have recently acquired. And some were neutralized by the Garud snipers. There was no damage on ground from these incursions and these mass raids, if I could call them, from the Pakistani side. However, following these relentless attacks on our air bases, on our forward positions, and on our civilian targets, this was time to convey some message to our adversaries. And therefore, a decision was taken to strike where it would hurt. And towards that, in a swift, coordinated, calibrated attack, we struck his air bases, command centers, military infrastructure, air defense systems across the entire Western Front. The bases we struck include Chaklala, Rafiki, and mind you, Chaklala is Islamabad. Rahim Yar Khan, Sakar, sending a clear message that aggression will not be tolerated. This was followed by strikes at Sargoda, Bholari, Jacobabad. We also struck the C2 centers at Murid, the UAE complex at Murid, Rafiki, radar at Chunia, which I will show you, Rahim Yar Khan airfield, and the unmanned combat aerial vehicle hangar at Sakar. I would like to reiterate here that we have the capability to target every system at these bases and more. However, it was only a measured response to instill good wisdom to our adversary to refrain from further escalation. IF's response was directed only at military installations, avoiding civilian and collateral damage. I would now like to show you some of the effects that have been achieved as a result of our air operation. Here is
the Pasrur air defense system, if you could see. Zoomed up view, this is the radar mounted on a high tower. And after the strike, thank you. Can you hear me? Yeah, thank you. And after the strike, this is what has happened. This radar has been taken out, completely burnt. Next slide, please. The Chunia air defense radar, which was taken out on 7th and 8th. This is the radar site. A blown up photograph, once again, on a tower. Not very clear, but what you see very clearly is the after effect after we have struck. The radar head has been completely decapitated. Next slide, please. Arifwala air defense radar. In this complex, you see how it looked before, blown up image, and after really blown up. Next. Now coming to Sargodha airfield. Remember, this is one of their important airfields wherein they have a lot of assets, F-16s, other assets which they keep getting, training institutes. And we have stuck this airfield. It is not, if you zoom in here, then one impact point here on the runway and second impact point of our weapon, precision weapon on the runway. And if you see this blown up repairing going on, same here. Next. Rahimyar Khan. This is the area we have struck. A deep strike out here and one complex here. So this is how it looked before, and same, you see a big crater, another crater here, and this complex after strike neutralized. Next. Chaklala airfield, Noor Khan, once again a major air base, a lot of their logistic assets out here. This was the chosen complex that we intended to strike and convey a message. Next slide, please. This is how it looked before, and this is how it looked after our strike. Next. Sakar. We chose the radar site at Sakar. This is the radar site, and after it was struck, this is the aftermath, completely burnt out. Next, please. Aircraft shelter. This is how it looked before the strike, and this is how it looked after the strike. The roof of the buildings completely caved in and burnt. Next. Bolari airfield. Aircraft hangar. This is how it looked before, and this is how it looked after the precision strike. Next. Jacobabad aircraft hangar, and this is how it looked after. Next. So what I'm trying to convey here, ladies and gentlemen, is to start with, our fight was neither with the Pakistani military nor with anybody else who's there on the other side. Our fight was with the terrorists. We neutralized the terrorists that we selected to be neutralized, and thereafter, we only maintained the air defense posture. However, we were relentlessly pounded by waves after waves, night after night, by his UCAVs, by his drones, and by his other unmanned aerial systems. And that left us with no choice but to retaliate, and yet our retaliation was calibrated, it was graduated, and it was proportionate. Thank you. Good evening, ladies and gentlemen. In the aftermath of the cowardly attacks on innocent tourists at Pahalgam in Jammu and Kashmir by Pakistani-sponsored terrorists on 22nd April, the Indian Navy's Carrier Battle Group
surface forces, submarines, and aviation assets were immediately deployed at sea with full combat readiness in concert with the Joint Operation Plan of the Indian Defence Forces. You may be aware that we tested and refined tactics and procedures at sea during multiple weapon firings in the Arabian Sea within 96 hours of the terrorist attack. The aim was to revalidate our crew, armament, equipment, and platform readiness to deliver various ordnance on selected targets precisely. Thereafter, our forces remained forward deployed in the Northern Arabian Sea in a dissuasive and deterrent posture with full readiness and capacity to strike select targets at sea and on land, including Karachi at time of our choosing. The forward deployment of the Indian Navy compelled Pakistani naval and air units to be in a defensive posture, mostly inside harbors or very close to the coast, which we monitored continuously. The Indian Navy maintained seamless maritime domain awareness throughout the duration and was entirely aware of the location and movement of Pakistani units. In effect, we had and continue to have good battle space transparency using our maritime domain awareness grid. As you are aware, our response has been measured, proportionate, non-escalatory, and responsible from day one. Accordingly, the calibrated approach considered all options, including the ability of the Indian Navy for offensive action from and at sea. As part of this escalation control mechanism, the application of force by the Navy was planned in a synchronized manner in coordination with the Army and Air Force, the highlight being teams from the three services working closely in an integrated manner. Along with the kinetic actions by the Indian Army and Indian Air Force, the overwhelming operational edge of Indian Navy at sea contributed towards Pakistan's urgent request for a ceasefire yesterday. As we speak, Indian Navy remains deployed at sea in a credible deterrent posture to respond decisively to any inimical action by Pakistan or Pakistan-based terrorists. Thank you. Samno Varna, Jai Hind. Now I'll hand over to Director General Military Operations for further proceedings. Ladies and gentlemen, on the 10th of May, in the morning, even as we were getting into a huddle to wargame the events of the previous night, a routine exercise, I received a message on hotline from my counterpart in Pakistan seeking my willingness to communicate. Since our initial aim was to strike at terror camps, and all our actions in the subsequent days were in response to the intrusions and violations by the Pakistan Air Force and its army, it was decided that I would indeed speak with my counterpart. You are already aware, I've seen it being covered on national television, that my communication with the Pak DGMO was conducted at 15:35 hours yesterday and resulted in cessation of cross-border firing and air intrusions by either side with effect from 1700 hours, 10th of May, after he proposed that we cease hostilities. We also decided to further speak on the 12th of May, that's tomorrow, at 1200 hours, to discuss the modalities that would enable the longevity of this understanding. However, disappointingly, and must I add, expectedly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing, followed by drone intrusions across the expanse of the Western Front
through last night and in the early hours of the morning today. These violations were responded to robustly and dealt with as they must be. We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May and our firm and clear intent to respond to these fiercely and punitively, if repeated tonight, subsequently, or later. In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our Army commanders for counter-actions in the kinetic domain in case of any violation by Pakistan. In the end, I pay my solemn homage to my 5 fallen colleagues and brothers from the armed forces and civilians who have tragically lost their lives in Operation Sindoor. Our hearts go out to the bereaved families, and we express our solidarity to them in this lifetime and beyond, at this grave juncture in their lives. Their sacrifices shall always be remembered and spoken of in glowing terms by a grateful nation. We have thus far, ladies and gentlemen, exercised, and my colleague Pramod highlighted this, immense restraint, and our actions have been focused, measured, and non-escalatory. However, any threat to the sovereignty, territorial integrity, and safety of our citizens will be met with decisive force. Jai Hind. Okay, ladies and gentlemen, we are now open for questions. All right, now, since I would not know all of you, I would expect you to please raise the placard or your hand, and once I indicate, I expect you to please give out your name and the media group that you belong to. Keep your questions short, so that we can take as many questions as possible. Also, ladies and gentlemen, kindly bear in mind that confidential aspects may not be answered by the 3 DGMOs. Right. I've got a lot of hands there. Let me start from the left. Left foot always in front when we start marching. So here we have to the left, okay. Yeah, 238. Hello. So this is Manas Pratimhuyan from PTI, Press Trust of India. So the understanding that was reached yesterday on stopping the military operations and actions, was it for just 3 days? And what would be the cost escalation if there is violation of this understanding by the Pakistani side? And my subsequent question would be that we have a kind of ceasefire agreement with Pakistan that was finalized in 2003. So will there be some kind of similarities in frameworks between the two kind of understandings, 2003 ceasefire agreement and the current understanding on stopping military operations? And again, what are the costs that will be incurring on Pakistan if Pakistan again resorts to this kind of terrorist activities, because we have made it very clear that the cost will be very high. So I would like to have your thoughts on it. Okay, so I'll answer the latter part of the question first. I also want to add that while the initial ceasefire agreement, as you correctly pointed out, is of the 2003 vintage, but I must remind you that in 2021, in the month of February, and this was then when the crisis in eastern Ladakh was also on, the 2 DGMOs had spoken, and
arrived at a ceasefire understanding that lasted right up until this unfortunate attack at Pahalgam. Once our Foreign Secretary had announced the decisions of the CCS in the immediate wake of that attack, he had announced certain measures, and then of course Pakistan had in turn made its own announcements. Since then, there have been certain violations of this ceasefire understanding, and of course after the 7th of May, like I pointed out during my statement, that there have been numerous violations on the line of control especially, and of course along the international boundary by the Pakistan Army and the Pakistan Air Force. This understanding that we spoke about yesterday, no, it was not for 3 days. It was first to stop aggressive and hostile activities immediately, let that order and direction settle down for about 36 hours, and thereafter discuss modalities, like I said, to ensure its longevity. That is tomorrow, on the 12th of May. But unfortunately, we had a violation starting at approximately 1900 hours last night. And we've sent a communique, like I said, to the Pakistan Military Operations Directorate. And we will await as to what happens tonight. All right. The cost escalation, I'll leave it to your best imagination. I've already said that the response will be fierce and punitive. Now, the right foot forward. Yeah. Sir, I'm Ajit Dubey from ANI, sir. Sir, my question is that you talked about the loss of lives to the Pakistan Army, that was around 35 to 40 kills secured by the Indian Army. Sir, can you tell us what would be the total loss of life to the Pakistan Army in both Army and Air Force attacks, sir? And how good was the performance of the BrahMos, Scalp and the S-400 during the operations? And sir, since we have just one line. No multiple questions, please. Sir, all right. And since sir, we have achieved such a spectacular, we have made good achievements in this entire operation. Can we say that we have emerged victorious, or we have a big upper hand over the Pakistanis in this entire conflict? Thank you very much, sir. So I'll answer the question about the loss of lives on the other side. Of course, there are various means to ascertain that number. There is information from various agencies that come in. There are, of course, on the line of control, other ways to find out as to what has been the effect of what you are doing there in ceasefire violations. So therefore, I mentioned 35 to 40 on the line of control, and please remember that once Operation Sindoor was launched, the responses of the Pakistan Army were also on Indian Army or the Indian Armed Forces infrastructure. Let me put it that way. So that's why I did not cover casualties of the Pakistan Army, at least in the initial phases of battle, because those were not our targets. Our targets were terror-oriented. And of course, later, once they launched air intrusions and air operations on our infrastructure, we've used heavier weapons, and of course there would have been casualties, but those are still being assessed. The effects of the weapons that you mentioned, I will request Air Marshal Bharti to apprise all of you about those. Good evening, Mr. Sujit. How are you? Ajit. Okay, we're meeting after some time. I never mentioned about any of the weapons that we used. Check. Okay. What I was saying, that I never mentioned of any of the weapons, the caliber that we used. All right. So we'll leave it at that. Those are matters
of operational details which I would not like to go into. But suffice to say that whatever methods and whatever means we have chosen, it had the desired effects on the enemy targets. How many casualties? How many injuries? Well, to start with, our aim was not to inflict casualties, but in case there have been, it is for them to count. Our job is to hit the target, not to count the body bags. And the last part of your question, I wonder if you read out the tweet on ADGPI at midnight once we'd done what we had to in Operation Sindoor. And that's credit to my friend here on the left. Justice has been served, Ajit. That is all that I will say. Ajit, I'll request you to, refrain putting words into his mouth. All right. Yeah, I'll come back to the left. 147. Sorry, 47. No, 47. Did I see it here or? Yeah. Good evening, gentlemen. Sorry, 147. I saw it there. সরাসরি সাংবাদিক বৈঠকে ছিলাম এবং এই সাংবাদিক বৈঠকটা বোধহয় গোটা দেশের মানুষ শুধু নয় গোটা বিশ্বের মানুষ শুনছিলেন, কারণ খুব স্পেসিফিক্যালি এই যে প্রিসিশন নিয়ে যে অ্যাটাকগুলো করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করে যে যে জায়গাগুলো টার্গেট করা হয়েছিল শুধুমাত্র সেই জায়গা, এবং তারপরও পাকিস্তান কি রকমভাবে সাধারণ মানুষের জীবন, পাকিস্তানের মানুষের জীবন, সাধারণ নাগরিকের জীবন, সাধারণ বিমান যাত্রীদের জীবনকে কিভাবে দাওয়াতে লাগিয়ে দিয়েছিল, এবং সেখান থেকেও কত সাবধানতার সঙ্গে এই প্রত্যেকটা জঙ্গি ঘাঁটি সাকসেসফুলি ধ্বংস করা হয়েছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, তার সঙ্গে কিভাবে পরাজিত, পরাস্ত, নতজানু এবং পদদলিত খানিকটা বলা যেতে পারে এই পাকিস্তান কিভাবে হাতে পায়ে ধরে ফোন করে বলেছিল যে তারা সংঘর্ষ বিরতি চায়। এই মুহূর্তে অনেক আলোচনা চলছে এবং অনেক জায়গা থেকে অনেক রকমভাবে মনে হচ্ছে যে ট্রাম্প তার কি রিকোয়েস্ট কোথাও কাজ করলো, কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হলো কিছুক্ষণ আগেই মোদির কথা আমরা শুনিয়েছিলাম, যেটা বৈঠক থেকে তিনি বলেইছিলেন যে কোনো তৃতীয় পক্ষের কথা নয়, গুলি ছোড়া হলে গোলা ছোড়া হবে। আর আজকে এখন ডিজিএমওর বক্তব্য থেকে, প্রেস কনফারেন্স থেকে আরও স্পষ্ট হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের দেশ ভারতবর্ষ যা চেয়েছিল, ইন্ডিয়া যা চেয়েছিল সেটা অলরেডি করা হয়ে গেছে, ডান, জব ডান। আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে এক এক করে আমি আলাপ করিনি, আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সরকার। স্যার, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক রক্তিম দাস, এবং কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে যোগদান করতে চলেছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আর কিছুক্ষণের মধ্যেই আমি স্যার আপনাকে দিয়ে শুরু করব। এই যে বারবার করে পাকিস্তানের তরফ থেকে বারবার করে চুক্তিভঙ্গ, এর আগেও আমরা দেখেছি, আপনি আরও ভালো জানেন, বিগত সময়ে বারবার করা হয়েছে, কিন্তু এবার এই সব কিছু চুক্তি করা, এই সময়ে নেওয়া এবং সময় নেওয়ার মধ্যে চুক্তিভঙ্গ, তার আগে যে পরিসংখ্যান, যে ছবি আমরা দেখলাম, মনে হয় তার আগে কাজ সারা হয়ে গেছে। ভারত যেটা টার্গেট করেছিল সেই কাজটা করে চলে এসেছে, কি বলবেন? 100 বার প্রথম কথা বলে দিই যে পাকিস্তানকে যে ট্রাস্ট করার একটা ব্যাপার আমাদের মধ্যে চলছে, কথাবার্তা নানা জায়গায় কথা চলছে, ট্রাস্ট করা যায় না, আমরা কোনোদিনই করিনি। কারণ ওরা সকালে সিজফায়ার ডিক্লেয়ার করে, বিকেলে সিজফায়ার ভেঙে দেয়, রাতের অন্ধকারে ওরা খুব ফায়ারিং করতে ওরা খুব ভালোবাসে, এবং পুরো এলসি ধরে আপনার আইবি ধরে ওরা এই কাজটা করেই থাকে। এবং কিছু কিছু জায়গায় ওরা এমন ফায়ার অ্যাসল্ট করে যেটা আমাদের নিরীহ গ্রামবাসীদের উপরে, আর আমাদের পেট্রোল ডিপো, আমাদের অ্যামনিশন ডাম্প, আমাদের মিলিটারি হেডকোয়ার্টার্স, এর উপরে ওরা ফায়ারিং করে থাকে এবং আন্ধাধুন ফায়ারিং করে। এবং সেটার ওদের এম হচ্ছে সেই সময় ফায়ারিং করে যত উগ্রবাদীকে ভারতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়, এটা একটা ওদের ট্যাকটিক্স সব সময় থাকে। তার সাথে এটা বুঝতে হবে এইবারে যেটা হয়েছে, আমরা যেভাবে ওদের টেররিস্ট ক্যাম্পগুলোকে অ্যাটাক করেছি এবং টেররিস্টকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি বা করেওছি, একদম যেটা হয়েছে, যেটা দেখানো হয়েছে এবং প্রেস ব্রিফিংয়েও বলা হয়েছে যে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা যেটা অ্যাচিভ করতে চেয়েছিলাম সেটা আমরা অ্যাচিভ করেছি এবং খুব বড়োভাবে অ্যাচিভ করেছি। তার সাথে ওদের যে মিলিটারির ফায়ার মানে ওয়ার ওয়েজিং যে ক্যাপেবিলিটি, যেটা তারা মানে
করতে চেয়েছিল সেটার কিন্তু অনেকটাই কোমর ভেঙে দেওয়া মানে গেছে। আসলে যুদ্ধ করার মতো কোনো জায়গাতেই নেই, যুদ্ধ বিমান ছাড়া হোক বা বিভিন্ন এয়ারবেস হোক সেগুলোর কোনো অস্তিত্বই নেই। আসলে সবটাই গুড়িয়ে দেওয়া হয়েছে, বেসিক ন্যূনতম রানওয়েটুকু পর্যন্ত নেই এবং সেই জন্যই বারবার করে নতজানু হয়ে হাঁটু গেড়ে এই ধরনের আবেদনগুলো করতে হচ্ছে। আসলে এই মুহূর্তে পাকিস্তানের ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু করার নেই। আমি এই মুহূর্তে রক্তিম দাসের কাছে আসার আগে এবং দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসার আগে আরও একবার এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ যা গোটা দেশের মানুষ দেখছেন এবং বিশ্বের মানুষও নজর রাখছেন, বিভিন্ন প্রান্ত থেকে দেখা হচ্ছে সেই খবরেই নজর রাখবো। যে প্রেস কনফারেন্স আমরা শুনলাম নিঃসন্দেহে ঐতিহাসিক হয়ে থাকবে। সন্ত্রাস দমনে অপারেশন সিঁদুর ভারতের এবং সেই অপারেশন সিঁদুর যথেষ্ট সাফল্যমণ্ডিত, অর্থাৎ সাকসেসফুলি অপারেশন সিঁদুর আজ ক্লিয়ার হয়ে গেল। ভারত সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না, সন্ত্রাসবাদ এর আগে বরদাস্ত করা হয়নি এবং আজকে আরো একবার বলা হয়েছে সন্ত্রাসবাদ মানেই ভারতের কাছে সেটা যুদ্ধের সমান, সন্ত্রাস দেখলেই তার পাল্টা করতে হবে। এবং শুধু তাই নয়, বিগত কয়েকদিনে কি পরিমাণ সন্ত্রাসী নিঃশেষ করা হয়েছে, নিকেশ করা হয়েছে এবং তার সঙ্গে কতগুলো সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে তার পরিসংখ্যান আজকে স্পষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে। যে তথ্য আজকে স্পষ্ট হয়েছে যে সন্ত্রাস দমনে পাকিস্তান এবং পিওকের 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। অফিসিয়ালি বলা হলো আজ 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, 100-র ওপর জঙ্গি খতম করা হয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে স্পষ্ট করলো ডিজিএমও। এবং একদিনের অপারেশন, আমরা বলছিলাম যে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলছিলাম যে এক সময় সিঁদুর আছে কিনা দেখে দেখে তার পাশের মানুষটাকে হত্যা করা হয়, ধর্ম জিজ্ঞেস করে, কালমা টেস্ট নিয়ে, কালমা পরীক্ষা নিয়ে অপারেশনের নাম দেওয়া হয়েছিল সিঁদুর। আর আজকে সেই অপারেশন সিঁদুরে আসলে কি কি সাফল্য হলো, অ্যাকচুয়ালি কি টার্গেট করেছিল ভারত আর কি টার্গেট আমরা অ্যাচিভ করেছি সেটা দেখানো হলো শিব তাণ্ডবের মিউজিকের সঙ্গে। শুরুতেই আজকে ডিজিএমও তরফ থেকে প্রেস বিবৃতি করার আগে যে ছবিগুলো তুলে ধরা হলো একবার আপনাদের জন্য। A very diligent and microscopic scarring of the terror landscape across the borders and the identification of terror camps and training sites. The locations that emerged were numerous, but as we deliberated more, we realized that some of these terror hubs were now bereft of any presence and had preemptively been vacated, fearing retribution from us, to target only terrorists and thus prevent collateral damage. There were 9 camps that you are now all familiar with, which were confirmed by our various intelligence agencies to be inhabited. Some of these were in POJK, while there were others that were located in the Punjab province in Pakistan. Nefarious places such as Muridke, the hub center of the Lashkar-e-Taiba, has over the years bred infamous characters such as Ajmal Kasab and the likes of David Headley. একদম সরাসরি রক্তিমদার কাছে আসি। রক্তিমদা,
যে বক্তব্য স্পষ্ট করা হলো, অনেকেই বলছেন যে আসলে তাহলে কি আমরা কি তাহলে থেমে গেলাম, থমকে গেলাম, নাকি সংঘর্ষ বিরতি চুক্তি দিয়ে আমরা এই যুদ্ধ কোনো হাতের নাড়ু নয়, বাচ্চার কোনো হাত ঘোরালেই নাড়ু আসবে সেরকম যুদ্ধ এরকম বিষয় নয়। এই বিষয়টা প্রত্যেক মুহূর্তে ভারত শুধুমাত্র প্রত্যাঘাত করেছে, জবাব দিয়েছে, এবং পাকিস্তানের যে হামলার চেষ্টা, কিছু সস্তা, কিছু 2 নম্বরি চীনের ড্রোন নিয়ে সেগুলোকে প্রতিহত করা হয়েছে। কিন্তু ভারতের প্রত্যাঘাতগুলো কি ভয়ঙ্কর, কিভাবে 9টা জঙ্গি ঘাঁটি, তার সঙ্গে একের পর এক যে জায়গাগুলো, আমি যে কিছুক্ষণ আগে ছবি দেখছিলাম, তিনটে জায়গা পরপর 3টে বড় বড় এয়ার বেস, সেগুলো যেভাবে ধ্বংস হয়ে গেছে, এরপর সত্যি সত্যি পাকিস্তানের আর কিছু উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকতে পারে কি রক্তিমদা? প্রথম কথা আমি বলি যে যারা এই মাতৃভূমি রক্ষার যুদ্ধে নেমেছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে প্রথমে আমি শ্রদ্ধা জানাই যে তাদের কারণেই আজকে আমরা এই সাফল্য দেখতে পেরেছি। একটা জিনিস লক্ষ্য করবেন স্বর্ণালী, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, অনেকে 1971-এ ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করছে, কিন্তু ইন্দিরা গান্ধী সেদিন কি করেছিলেন? পাক আর্মিকে ছেড়ে দিয়েছিলেন। ইচ্ছা করলেই উনি সেদিনকে কাশ্মীরকে দখল করতে পারেন, কিন্তু কেন করেনি? কংগ্রেসি বন্ধুদের আমি জিজ্ঞেস করবো, যেটা একজন ভারতের সাধারণ নাগরিক হিসাবে, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই, একজন সাংবাদিক হিসাবে আমার প্রশ্ন, যে কেন সেদিনকে কাশ্মীরকে ছেড়ে দেওয়া হয়েছিল? কাশ্মীরকে যদি ছেড়ে না দিত তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। এবার প্রশ্ন হচ্ছে, মোদি, আমি মনে করি নরেন্দ্র মোদি এখানে ছাপিয়ে গেছেন। সেদিন ইস্ট পাকিস্তানে শুধুমাত্র যুদ্ধ হয়েছিল, কিন্তু আমরা লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, এই যে এয়ারবেস, এগুলোকে ধ্বংস করতে পারেনি। আজকে কিন্তু মানে পাকিস্তানের থোতা মুখকে ভোতা করে দিয়েছে ইন্ডিয়ান সেনাবাহিনী। এবং এই যে চীনের যে মোবাইল যেমন সস্তা, মানুষ বিশ্বাস করতে পারে না, চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেরকম, সেটা কিন্তু এর দ্বারা প্রমাণিত হয়ে গেছে। চীন এই এয়ার ডিফেন্স সিস্টেম আর কারোর কাছে বিক্রি করতে পারবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। এবার ক্ষতির পরিমাণ, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা পাকিস্তান নিজে বলছে। প্রায় $4 বিলিয়ন এখন পর্যন্ত তাদের ক্ষতি হয়েছে, $1 বিলিয়ন। করাচির শেয়ার বাজারে সেন্সেক্স পড়ে গিয়ে ক্ষতি হয়েছে $2.5 বিলিয়ন। পাকিস্তানের সুপার লিগ বন্ধ হয়ে গিয়ে $10 বিলিয়ন ক্ষতি হয়েছে। আকাশ সীমা বন্ধ থাকায় $20 মিলিয়ন। সামরিক খাতে প্রতিদিন এই যুদ্ধ করতে গিয়ে $25 বিলিয়ন ব্যয় হয়েছে। পাশাপাশি ড্রোন, মিসাইল $300 মিলিয়ন ব্যয় হয়েছে প্রতিদিন, সব উড়ে ধ্বংসস্তূপ হয়ে গেছে। এখন দেখুন অবস্থাটা কি, যে আমরা প্রত্যাঘাত করেছি আর জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছি, কিন্তু ওরা আমাদের সাধারণ নাগরিককে টার্গেট করেছে। যুদ্ধ কিন্তু ওরা করেছে, আমরা কিন্তু যুদ্ধ করিনি। এবং শুধু সাধারণ নাগরিকদের টার্গেট নয়, তাদের বাড়িঘর, মন্দির, গুরুদ্বারাকে ভেঙে দিয়েছে ওরা। ভাবুন কতখানি ভয়ঙ্কর হতে পারে এই যাত্রা। এবং আমি এই কারণে একটা কথা বলি, যে এই যে স্যার এক্ষুনি বললেন যে পাকিস্তানিদের বিশ্বাস করা যায় না, ঠিকই, এরা মোগলদের বংশধর, এদের ইতিহাস আছে, এরা বাবা ভাইদের খুন করে ক্ষমতা দখল করে, সেই মোগলদের বংশধর হচ্ছে পাকিস্তানিরা। সুতরাং এরা করবেই, এরা হচ্ছে এই জিনিস, এই জাতসাপকে কেটে ফেলতে হবে। এই জাতসাপকে কেটে না ফেললে এরা আবার মাথা তুলে দাঁড়াবে। তাই অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ করেনি ভারতীয় সেনাবাহিনী। এবং মোদী যে কথাটা বলেছেন, প্রধানমন্ত্রী সঠিকভাবেই বলেছেন। এবার দেখুন যে তুরস্ক কতখানি বিট্রিয়ার, যে তুরস্কের জন্য ভূমিকম্প হওয়ার সময় আমরা অপারেশন দোস্তি নাম দিয়ে সেখানে গিয়ে তাদের ভূমিকম্পে যখন কেউ আসছিল না পাশে, ভারত সরকার পাশে গিয়ে দাঁড়ালো, সাহায্য করলো। তারা কিনা আমাদেরকে মিসাইল আর ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্য করলো আমাদের মানুষকে মারার জন্য। তুরস্ক ভুলে গেল সেদিনকে তাদের এই সময় কে তাদের পাশে দাঁড়িয়েছিল। এবার দেখুন আপনি নুরে খান এয়ারপোর্ট, একটা ভিডিও দেখা যাচ্ছে, এয়ারবেস। এই এয়ারবেসগুলো শুধু পাকিস্তান সামরিক বাহিনী ব্যবহার করে না, এখানে কিন্তু ওদের বিভিন্ন মালামাল, বিভিন্ন বেসামরিক বিষয়গুলো ব্যবহৃত হয়। সেই নুরে খান এয়ারপোর্টের ছবি আমরা দেখতে পাচ্ছি, ধ্বংসস্তূপ হয়ে গেছে। এখানে এই প্লেনগুলো শেষ এবং মালবাহী প্লেনগুলো শেষ। আগামী দিনে পাকিস্তান বাইরে থেকে খাদ্যদ্রব্য, পণ্যদ্রব্য প্লেনে করে আনতে পারবে কি না সেটা নিয়ে যথেষ্ট সংশয়, সন্দেহ তৈরি হয়েছে। তাই IMF এর কাছে গিয়ে হাত পা ধরতে হচ্ছে যে আমাদের ভিক্ষা দিন। ঋণের জালে জড়িয়ে গেছে তারা। ওদিকে কোয়েটাতে আজকেই খবর পাওয়া যাচ্ছে বালুচিস্তানের আর্মিরা পাইপলাইন এবং গ্যাস লাইন উড়িয়ে দিয়েছে। এরপর তো অন্ধকারে ডুবে যাবে পাকিস্তান। পাকিস্তান সর্বনাশ। রহিম এয়ারবেসের ছবি দেখতে পাচ্ছি, রহিম খান এয়ারবেস, দক্ষিণ পাঞ্জাব। তার সঙ্গে কি অবস্থা, এটা হচ্ছে এয়ারবেস। যে ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে,
এটা এয়ারবেস এবং এদের কাছে যে রক্তিমবাবু আপনি বলছিলেন যে এদের কাছে কিন্তু আলাদা করে কোনো এয়ারপোর্ট বা কিছু নেই, এখান থেকে আর ফ্লাই করার কোনো অবস্থা নেই। একটা বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত হয়েছে। আসল জায়গাটাই এবং সবচেয়ে বড় সোনালী আমি যে কথাটা বলছি আপনি লক্ষ্য করে দেখবেন যে পাকিস্তানের সাধারণ মানুষ কাঁদছে, তারা বিক্ষোভ করছে, পাকিস্তানের মিডিয়ায়, এগুলো কিন্তু আমাদের ছবি নয়, পাকিস্তানের মিডিয়ার ছবি তারা দেখাচ্ছে। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ যারা এত নিপীড়িত হয়েছে পাকিস্তানের দ্বারা, তারা বলছে যে না এসব কিছু হয়নি, ভারতের সব ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের সবচেয়ে বড় দালালের ভূমিকা নিয়েছে এখন বাংলাদেশের মিডিয়াগুলো, এবং তারা তাদের বলছে যে এই ভারতের সব কিছু ভেঙে দিয়েছে। সমস্ত মিথ্যে কথা তারা প্রচার করছে। কি অদ্ভুত ব্যাপার, ভারতের খাচ্ছে, ভারতের পড়ছে, অথচ পাকিস্তানের পক্ষে দাঁড়াচ্ছে। এদের বিরুদ্ধেও কিন্তু স্টেপ নেওয়ার সময় এসে গেছে। আমার মনে হয় তারা যদি ভুলে গিয়ে থাকে যে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ একদম বাংলাদেশ শিক্ষা নিচ্ছে না যে পাকিস্তানকে 4 দিনের মধ্যে ভারতীয় সেনাবাহিনী ধ্বংসস্তূপ করে দিতে পারে, বাংলাদেশকে করতে 1 সেকেন্ডও লাগবে না। তোমাদেরকে আমি জন্ম দিয়েছি, তোমাকে ডেস্ট্রয় করতে আমার কিন্তু আমি এইটা একটা জায়গাতে বলবো যে এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি দেখাচ্ছেন স্যাটেলাইট ইমেজ, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ভোলারির ছবি। দেখুন ভোলারি এয়ারবেস কিছু আর অস্তিত্ব নেই। এর পাশে জাকোবাবাদ এটাও আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং স্পেসিফিকলি বলা হচ্ছে অনেকেই ভাবছেন না যে কি হয়েছে যারা খবরটা নিন স্যাটেলাইট ইমেজগুলো দেখুন, পাকিস্তানের কিছু নেই। আর বাংলার একটা সংবাদপত্র গণশক্তি তারা লিখছে যে পরিমিত আঘাত করা হয়েছে। এটা পরিমিত আঘাত। আমি বলছি যে সিপিএম এর পলিট ব্যুরোর নেতাদেরকে যদি একটা প্লেনে করে নিয়ে ঘুরিয়ে আসা হোক, কারণ ওনারা তো এদের জন্য কান্নাকাটি করছেন, ওখানে কিছু রিলিফও দিয়ে আসবেন এবং ঘুরে প্রকাশ্যে দেখে আসুন যে ভারতীয় সেনাবাহিনী কি বানিয়ে দিয়েছে ওখানে, ধ্বংসস্তূপ হয়ে গেছে। বলতে নূর খান বিমানবন্দর, এটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে। দেখুন এই ছবি স্যাটেলাইট ইমেজ আজকে প্রকাশ করেছে, এবং এখানে লুকোছাপার কোনো জায়গা নেই, দেখতে পাওয়া যাচ্ছে আসল জায়গাগুলো নেই। পাকিস্তানের আর কিছু করার ক্ষমতা নেই, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আসল জায়গাটাই তো নিয়ন্ত্রণ করে দিয়েছে সারগোদা যে এয়ারবেস, সেখানে ওটা নিউক্লিয়ার সাইট সেটাকে পর্যন্ত করে দিয়েছে, এবং সেই জন্য নিউক্লিয়ার ওয়েপনই হয়তো ব্যবহার করতে পারে। আমি আসবো দীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে রয়েছেন, এই কথায় নিশ্চয়ই উনি পার্টিসিপেট করতে চাইবেন। দীপাঞ্জন বাবু কথা বলেনি, এই ভিজুয়ালগুলো একটা কথা বলি যে কমিউনিস্টরা তারপরও কলকাতার রাস্তায় মিছিল করছে, যুদ্ধ নয় শান্তি চাই। তারা কি এটা বোঝে না যে শান্তি আনতে গেলে একটা যুদ্ধ করতে হয়, যুদ্ধ না করলে কোনোদিন শান্তি আসে না। ওদের কথা বাদ দিন, ওরা যুদ্ধ না করলে বলবে যে মোদি কেউ কোনো স্টেপ কেন নিচ্ছে না, কেউ কুছ নেই কর রहा है, আর যুদ্ধ করলে বলে যুদ্ধ নয় শান্তি চাই। ওদের কথা বাদ দিন। আপাতত আমরা পাকিস্তানের এই পরাক্রমী প্রত্যাঘাতের ছবিগুলোকে শুধু দেখি। যারা এখনো পর্যন্ত দেখতে পারেননি, জানতে পারেননি, তারাও সোজাসুজি স্বর্ণালীতে সেই ছবিগুলো দেখুন এবং বুঝুন যে ভারতের যা করার, ভারত সেটা করে বসে আছে। মুরিদকের ছবি দেখুন, নেই কিছু আর। প্রত্যাঘাতের আগে একটা এয়ারবেস ছিল, এখন শূন্য, ব্ল্যাঙ্ক। এই যে পয়েন্ট করে দেখাচ্ছি আমরা, পয়েন্ট 1, পয়েন্ট 3, পয়েন্ট 4 এর অস্তিত্ব নেই। এইটাকে বলে প্রত্যাঘাত, এটা হচ্ছে ভারতের প্রত্যাঘাত। আর এর পাশাপাশি দীপাঞ্জন বাবুর কাছে যাওয়ার কাছাকাছি আমি পাশে একটা ছবি চালাতে বলবো, যে রাফালের ছবি, রাফালের প্রত্যাঘাত, যে রাফাল রাতের ঘুম কেড়ে নিয়েছে, সেই রাফালের ছবিটা একবার পাশে চালাতে বলবো আমার টিমকে। আর এই অসাধু ভাওয়ালপুরের ছবি দেখুন যে জায়গাগুলো আমি স্পট করে দেখাচ্ছি একটা নীল রঙের আলো দিয়ে, সেগুলো কিছু আর নেই। যেটা ছিল প্রত্যাঘাতের আগে সেগুলো কিন্তু এখন আর কিছু নেই। আমি আসছি দীপাঞ্জন বাবু। ভারতীয় সেনা যা করার সেটা অলরেডি করে বসে আছে, কিছু যায় আসে না। আঙ্কেল টম কে কি বললেন, কে কি করলেন, তাতে কিছু যায় আসে না। আজকে ব্রাহ্মসের ছবি সামনে এসছে, ব্রাহ্মস কিভাবে গিয়ে প্রত্যাঘাত করেছে এবং কি ধ্বংসের ছবি রাখিয়েছে, সেই ব্রাহ্মসের ছবিটা আমি দেখাবো। আর তার পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাইবো যে সত্যি ভারত, নরেন্দ্র মোদীও যেটা বলেছেন, পিওকে এই মুহূর্তে সত্যি হয়, পিওকে আসুক, পিওকে যত দ্রুত সম্ভব পিওকে নিয়ে আসাটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়। পিওকে না হয় এই সাবাক চলতে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে যেটা অনেকেই ভাবছেন যে কেউ আঙ্কেল টম, আঙ্কেল সাম কেউ কিছু বললেন বলে তাই হয়তো কিছু ভাবা হচ্ছে, তা নয়। আসলে আজকে ডিজিএমওর তরফ থেকে বৈঠক করে ক্লিয়ার করে দেওয়া হলো, ভারত যে টার্গেট সেট করেছিল সেইটা অলরেডি কাজ হয়ে গেছে, জব ডান। দীপাঞ্জন বাবু, প্রথমে বলি স্বর্ণালী, আমার না মানে দীর্ঘ 35 বছরের ক্যারিয়ারে আজকে আমার না খুব হতাশ লাগছে এগুলো দেখে, যে আমাদের সময় আমরা কেন নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে পাইনি।
রক্তিমবাবু বলছিলেন শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে, কত আমাদের এজেন্সির লোক শহীদ হয়েছে জানো এই মুরিদকে, এই ভাওয়ালপুরের কোঅর্ডিনেটস দিতে গিয়ে? কেউ তাদের নাম জানে না, এবং তৎকালীন ভারত সরকারগুলো কর্ণপাত করতো না আমাদের কথা। কতবার 1989 তৈরি হয়েছিল এই মুরিদকে, কতবার ভারত সরকারকে আমাদের এজেন্সির বড় কর্তারা জানিয়েছিলেন যে আমাদের কাছে কোঅর্ডিনেটস আছে, গুড়িয়ে দিন, না হলে কিন্তু ভারতকে এরা বিপদে ফেলবে। তাহলে আমরা আজকে গর্ব হচ্ছে, হতাশা হচ্ছে যে এরকম প্রধানমন্ত্রীকে আমরা আমাদের কাজের সময় পাইনি। পেলে হয়তো ভারতের এই যে ক্যান্সার অনেক আগে শেষ হতো। দেখো, আমি একটা কথা বলি, এই যে যেটা বলেছেন আমি সম্পূর্ণ বিশ্বাস করি। যদি পিস টক তো এখন হবেই না, পাক অকুপার কাশ্মীর আমাদের চাই। দাউদ ইব্রাহিম, হাফিজ মোহাম্মদ সঈদ আর মাসুদ আজাহার, আর তার সঙ্গে এই পেহেলগামের 4 হিরো, এদের আমাদের চাই। হ্যাঁ, আমরা খালি হাতে নেব না, তার বদলে কলকাতা থেকে অনেক পাকিস্তান শ্রমিককে আমরা প্যাক করে পাঠিয়ে দেবো, ওরা পাকিস্তানে গিয়ে বসবাস করুক, ওখানকার যদি বিধানসভা থাকে একটা দুটো জিতুক, মহাশূন্য থেকে ফিরে আসুক, আমাদের খুশি হবে। পাকিস্তানের অনেক ক্ষতি পরে বুঝবে ওরা কাদের দিয়ে সংসার চালায়। নাও একটা পরিষ্কার কথা, মানে এটা আমাদের দাবি, মানুষের দাবি, এই সিন্ধু চুক্তি যেন কোনো মতে এখন রিনিউ না করা হয়। পাকিস্তান আমাদের সিভিলিয়ানদের টার্গেট করবে, মারবে, আমরা পাঞ্জাব সিন্ধে আমরা শুকিয়ে মার, কোন মানে দয়া মায়া সহমর্মিতার দরকার নেই। কারণ পাকিস্তানকে বিশ্বাস করা আর কোবরা বখরোর সঙ্গে বিছানায় শুয়ে থাকা একই ব্যাপার, যে কোনো সময় চবল। পাকিস্তানকে কোন রকম দয়া মায়া নেই। সিমলা চুক্তি ওরা ভঙ্গ করে দিয়েছে, এবার কেন আমরা ঢুকবো না পাক অকুপাইড কাশ্মীর? আমরা দাবি করব একদম। এবং যদি একটা গুলি চলে, এবার পাক অকুপাইড কাশ্মীরে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উঠবে। পাকিস্তান ধ্বংস, 35,000 কোটি মিলিটারি বাজেটের 35,000 কোটি এদের এর মধ্যে ওরা শেষ করে ফেলেছে। আমি সিভিলিয়ান ক্ষয়ক্ষতির মধ্যে যাচ্ছি না। 2.5 লক্ষ কোটি টাকার বছরের বাজেট, তার মধ্যে 35,000 কোটি, এরা আবার যুদ্ধের স্বপ্ন দেখে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছি। এরপর আমরা ওই 71 যে ভুলটা হয়েছিল, হবে না, এইবার আমরা ওদের প্যান্ট গুলো খুলে নিয়ে আসবো। বাট আসিম মুনিরেরও প্যান্ট খুলতে হবে, শাহবাজ শরীফেরও প্যান্ট খুলতে হবে। আর এই হাফিজ, দাউদ আর মাসুদ আজাহার, এদের আমাদের চাই, এর নিচে কোনো কথা হবে না। পাক অকুপাইড কাশ্মীর চাই, আমরা ফিরিয়েও আনবো, মোদিজি ফিরিয়ে আনবেন। থ্যাংক ইউ সো মাচ। খুব ক্লিয়ার স্টেটমেন্ট। এবং নরেন্দ্র মোদী আজকে বলেছেন হয় পিওকে না হয় সাবাক, আর অন্যদিকে হচ্ছে সমস্ত সন্ত্রাসবাদী একদম যেখান থেকে শেষ করলেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, তাদের প্রত্যেককে ফেরত দিতেও হবে। এই মুহূর্তে আত্মসমর্পণ করা ছাড়া পাকিস্তানের কোনো রাস্তা নেই। নতজানু হয়েছে, হাঁটু গেড়ে বসে আছে, হাতে পায়ে ধরছে। এরপরে সারা বিশ্ব আরও দেখবে যে পাকিস্তান কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আর যারা এখনো পর্যন্ত এই ধরনের ভুল প্রপাগান্ডার ফাঁদে পা দিচ্ছেন দেশে থেকে, তাদের জন্য বলা রইল যে সেখান থেকে বেরিয়ে আসুন। আপনার দেশ কি করছে, আমার দেশ কি করছে, সেইটা আমাদের বলার কর্তব্য। দেশ নিয়ে গর্ব করুন, মিথ্যে প্রপাগান্ডা থেকে বেরিয়ে আসুন, অন্যের দেশের ফাঁদে পা দেওয়া থেকে বেরিয়ে আসুন। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায়, তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? विमल, बोलो भाषा केसरी। MDH की हल्दी मिर्ची धनिया करे कमाल, ये रंग दे, ये खुशबू दे, ये तीखा, ये कम पड़े, क्या निराला MDH मसाला। এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল TMT বার একদম সলিড। আর এটা হাইকিং স্টিকের কাছেও লাগতে পারে। দেশে দেশে ঘুরে শেষে আনলাম কাবলি চানা স্পেশাল। চানার আসল চা MDH চানা মশলা। আসল মশলা yes MDH। ব্রহ্মসের প্রত্যাঘাতে ভয় পাকিস্তান আমেরিকার দ্বারস্থ হয়েছে। ভারতের সঙ্গে কথা বলার পরামর্শ দেয় আমেরিকা। গতকাল বিকেলে ভারতের সঙ্গে কথা হয় পাকিস্তান, এবং তার পরের ঘটনা আমরা জানি। আমি ময়ূকের কাছেই চলে যাব। ময়ূক, এই ব্রহ্মসের প্রত্যাঘাতে ভয় পেয়ে পাকিস্তান দ্বারস্থ হয়েছিল আমেরিকার, এবং তারপর ভারতের কাছে কাকুতি মিনতি আবেদন করে সংঘর্ষ বিরতি
চুক্তি করা হয় এবং তারপরে আবার সে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান তো জীবনে শোধরাবে না, সে ছবি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পাকিস্তান কি এই ব্রাহ্মসের প্রত্যাঘাতের ছবিগুলো ভুলে যাচ্ছে? ভারত প্রত্যাঘাত করলে কি করতে পারে? একদমই, এবং তার পাশাপাশি এই ব্রাহ্মস মিসাইল একদিকে সমর্থিতা, আরেকদিকে F-16 গুলোকে লাগাতার ধ্বংস করে দেওয়ার চেষ্টা, এবং আমাদের নিউ জেনারেশন একেবারে টপ মডেল যে রাফাল বিমানগুলো রয়েছে সেই বিমানগুলোকে কাজে লাগানো। আবারও বলছি, যারা এই মুহূর্তে হয়তো সকালবেলা আমাদের রিপাবলিক বাংলা দেখছেন, তাদেরকে যদি নিউজ এবং ওয়ার অ্যানালিসিস দেওয়া যায়, যুদ্ধ বা সংঘর্ষ বা প্রত্যাঘাত কোনোদিন ওই 2 মিনিটে নুডলস রান্নার মতন হয় না। যুদ্ধ বা সংঘাত বা প্রত্যাঘাত কখনো ইনস্ট্যান্টলি আমার এই মুহূর্তে চাই আমি একটা খেলনা বাটি পেয়ে গেলাম এরকম বিষয় হয় না। সুতরাং এটা একটা লং প্রিসিশন স্ট্রাইক, এর মধ্যে ন্যারেটিভ ওয়ার যেরকম রয়েছে, তথ্য যুদ্ধের যুগে যেভাবে সত্য প্রতিষ্ঠা করবার একটা তাগিদ রয়েছে, ডিজিটাল স্ট্রাইক যেভাবে রয়েছে, এবং তার পাশাপাশি ফিজিক্যাল স্ট্রাইক রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল ওয়ারফেয়ার, যেটা ব্রাহ্মস যেটা রাফাল করছে, এবং ব্রাহ্মস রাফাল যে কাজগুলো করছে সেইটা মহাভারতের সময় যে একেবারে সম্মুখ সমরে দুই পক্ষ দাঁড়িয়ে রয়েছে তেমনটা হয় না। প্রাইমারিলি আবারও আমি যেটা উদাহরণ হিসেবে বলছি, পাকিস্তানের কাছে ধরে নেওয়া যাক, পাকিস্তানের কাছে এই মুহূর্তে খুব দামি একটা মোবাইল ফোন রয়েছে, কিন্তু মোবাইল ফোনের চার্জারটা ভারত ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ যে ফ্লাইটসগুলো রয়েছে, F-16 গুলো রয়েছে, যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে, সেই ক্যান্টনমেন্টগুলো থাকছে, যে আর্মি অফিসাররা রয়েছে তারা থাকছেন, কিন্তু তাদের যে ক্রুশিয়াল ইনস্টলেশন, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টলেশন যেগুলো রয়েছে, সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই মুহূর্তে ভারত। এবং এইগুলোকে ধ্বংস করার জন্য আজ অফিসিয়ালি বলা হলো যে ব্রাহ্মস মিসাইল ব্যবহার করা হয়েছে, রাফাল জেটস ব্যবহার করা হয়েছে, এবং আবারও ভারতবর্ষের তরফ থেকে জানানো হয়েছে কোনো সিভিলিয়ানকে কোনো ধরনের আঘাত করা হয়নি। আমার ভীষণ আগ্রহ তৈরি হচ্ছে, আমার মনে হয় আমাদের দর্শকদেরও সেই আগ্রহটা তৈরি হবে। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি একের পর এক পাক বিমান ঘাঁটি যেগুলো থেকে জঙ্গিদের প্রশ্রয় দিয়ে জায়গা করে দেওয়া হচ্ছিল মিসাইল উৎক্ষেপণের জন্য, সেই জায়গাগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সরকারিভাবে জানানো হলো যাতে জঙ্গিদেরকে আর প্রশ্রয় না দিতে পারে পাকিস্তান। সেই কারণেই কি গতকাল যখন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান, তখন শুধুমাত্র ড্রোন হামলার চেষ্টা করেই ক্ষান্ত দিল, মিসাইল হামলার চেষ্টা করতে আর ওরা পারলো না, কারণ মিসাইল ওড়াবার মতো জায়গাটাই তাদের নেই, ধ্বংস করে দেওয়া হয়েছে। একদম ঠিক, একদম ঠিক, এবং তার পাশাপাশি যদিও আবারও বলছি, আমি এই একদম ঠিক শব্দটা বলার পরেও আমার মাথায় আরেকটা অংশ আমাকে জানান দিতে বললো যে পাকিস্তানকে ভরসা করো না। তার কারণ পাকিস্তান তার কোথায় কি আছে, কোন সিন্ধুকে কি লুকিয়ে আছে, সেটা পাকিস্তানের না সরকার জানে, না প্রধানমন্ত্রী জানে, না সেনাবাহিনী জানে, না জঙ্গি নেতা জানে, না ইমরান খানের মতন বিরোধীরা জানে। কিন্তু প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে, এই মুহূর্তে আগামী কয়েকদিন তাদের মিসাইল স্ট্রাইক করার কোনো লঞ্চ প্যাড নেই। যে লঞ্চ প্যাডগুলো ছিল সেগুলো আবারও বলছি প্রিসিশন স্ট্রাইক। এটা গোটা ভারতের প্রত্যেক মানুষের জানা উচিত যে আমরা কোনো সাধারণ মানুষকে একটা নখের আঁচড়ও কাটতে দিইনি। আমরা প্রিসিশন স্ট্রাইক করেছি যে মাদ্রাসাগুলোতে জৈশে মোহাম্মদের টেরর ক্যাম্প চলতো সেখানে আমরা প্রিসিশন স্ট্রাইক করেছি, যে বাড়িগুলোতে লস্করে তৈবার টেরর ক্যাম্প চলতো সেখানে প্রিসিশন স্ট্রাইক করেছি। পাকিস্তান আর্মড ফোর্সেস এবং পাকিস্তান এয়ারফোর্স যেখানে যেখানে নিজের লঞ্চ প্যাডগুলোকে রেখেছিল সেগুলো আমরা গুড়িয়ে দিয়েছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও হয়েছে, রানওয়েগুলোকে গুড়িয়ে দেওয়ার প্রাথমিক কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি বিমানগুলো উঠতে পারে না, কারণ একটা লম্বা হাইওয়ে। সময় আরো একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? বিমল, বলো ভাষা কেসরি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। শুভ্রাংশু,
নিউজরুম থেকে রয়েছে, প্রতি মুহূর্তে আমরা আপডেট দিচ্ছি দর্শকদের কিভাবে বেঈমান পাকিস্তান নিজেরা প্রথমে হাতে পায়ে ধরে হাত জোড় করে বলে আমরা আর পারছি না স্যার, আমাদের আর মারবেন না, আর তার খানিকক্ষণ পর তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। এরপর কি অ্যাকশন, এরপর কি অ্যাকশনের কথা ভাবছে ভারত? শুভ্রাংশু। দেখো, ভারতের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ভারত চিরকাল যেটা মেনে চলে, শান্তির ললিত যে বাণী, শান্তির ললিত বাণী ভারত চিরকালই শোনায় এবং মেনে চলে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই শোনানোটা চিরকালই পরিহাসের মতো মনে হয়। তার কারণ এই পাকিস্তান চিরকাল একটা গোটা রাষ্ট্র ব্যবস্থা গোটাটাই একটা মিথ্যাচারের উপর নির্ভরশীল। তার সাধারণ যে মানুষ আছে তাদেরকে পাকিস্তানের যত নেতা, সে যে দলেরই হোক না কেন, তারা একটা মিথ্যে কথা বলে যায়, তাদের সেনারা মিথ্যে কথা বলা যায় এবং সেটা প্রকাশ্যে বলে। এবং যেটা হয় কি, গোটা দেশটা যেন একটা জঙ্গি রাষ্ট্র, যদি কাউকে জঙ্গি রাষ্ট্র বলে তাহলে খুব একটা ভুল হয় না পাকিস্তানকে নিয়ে। কেননা পাকিস্তান, এই যে তুমি বলছিলে একটু আগে, পাকিস্তানের যে যখন ভারত প্রত্যাঘাত শুরু করলো, তখন পাকিস্তানের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হলো। পাকিস্তান করলো কি, বিশ্বের তাবড় দেশের কাছে দৌড়াচ্ছে, কখনো আমেরিকার কাছে, কখনো চীনের কাছে, এবং বিশ্বের যত বড় বড় দেশ, রাষ্ট্রপ্রধান, তাদেরকে সারাদিন একটা কথা বাঁচান বাঁচান বাঁচান, মানে আর্তনাদ করে যাচ্ছে, আর্তচিৎকার করছে। এবার তারা করছে কি, যখন এই সব শুনে ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষ মনে করছে যে একটা শান্তির জায়গায় পৌঁছানো যেতে পারে, একটা এই যে সীমানাতে যে ঝামেলা হচ্ছে, সীমান্তে যে সমস্যা হচ্ছে, পাকিস্তানকে আবার যদি ক্ষমা করে দেওয়া যায়, এই ভাবনা যখন তৈরি হচ্ছে, তখন একটা চুক্তি হলো যে আবার এই 2 ঘন্টা এই সময়টা আমরা কোনো লড়াই করব না, সীমানাতে সংঘর্ষ বিরতি চুক্তি হলো। কিন্তু ভারতবর্ষ নিজের অবস্থানে ঠিক থাকলেও পাকিস্তান যা হয়, পাকিস্তানে যে ওদের যে দুর্গতি হওয়ার যা আছে, তাদের দুর্গতি ওদের কপালে লেখা আছে, এবং ওরা চিরকালই দুর্মতি। এবং এই দুর্মতির জন্য তারা আবার তোমার রাত্রেবেলায় যে আমরা খবরগুলো ব্রেক করছিলাম বারবার, যে কি হচ্ছিল, কথা হলো কিছুক্ষণ আগে, একটু আগে কথা হলো আমরা আলোচনা করব, আমরা কোনো গুলি ছোড়াছুড়ি করবো না, ড্রোন হামলা করব না, কোনো কিছু করব না।